স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আরও আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। আমার হাতে বামে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। আমাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় ছাত্র রাজনীতি না জবরদখল বেশি শক্তি। আলোচনা শুরু করতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, আপনাকে দিয়ে। একেবারে আজকের দিনের ঘটনা যদি বলি, গাজীপুরে ডুয়েট ক্যাম্পাস বলি, যোগদান বলি কেন্দ্র করে আপনারা ছাত্র শিবির এবং ছাত্র দলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, দফায় দফায় হামলা, 20 জন আহতের ঘটনা ঘটেছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই, এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় দেশের এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে মানে দখল বলি বা যেভাবে বলি যে নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য ছাত্র শিবির এবং ছাত্র দল যেভাবে মুখোমুখি অবস্থানে যাচ্ছে, এটা কি শুধুই জবরদখল? মানে কি ঘটনাটা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি ঘটেছে গাজীপুরে ডুয়েটে, এই ঘটনাটির প্রেক্ষাপট হলো সেখানে ভিসি নিয়োগকে কেন্দ্র করে আমরা বিগত কিছুদিনে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেলাম একের পর একটা ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রকাশ্যে বলছেন যে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে ঢাকা ইউনিভার্সিটি পিছিয়ে গেছে। তারপর হচ্ছে আবার দলীয় বিবেচনায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ দেওয়া। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আজকে গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে ইতিপূর্বে ঘটে নাই। ভিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র দল কিংবা ছাত্র শিবির বা অন্য কারো মাঝে ইতিপূর্বে কখনোই কোনো ঝামেলা হয়নি। শিক্ষার্থীরা আন্দোলন করছিল যে সেখানে তাদের ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্য থেকেই, অর্থাৎ ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে কাউকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া, যেখানে বাইরে থেকে সাস্টের একজন টিচারকে ভিসি হিসাবে আনা হয়েছে। গতকালকে থেকে আন্দোলনটা চলছিল। এর মধ্যে আজকে সকাল থেকে শুরু করে ছাত্রদল সেখানে হামলা করা শুরু করে। সে হামলায় ছাত্রদল ইউনিভার্সিটির সভাপতি, সেক্রেটারি থেকে যুগ্ম সম্পাদক, তারপর অনেকের পরিচয় সামনে আসছে। একদম ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে তারা এইভাবে হামলা করছে। তো এই যে ব্যাপারটা, যে সরকার একদিকে ইউনিভার্সিটিগুলোকে দলীয়করণ করছে, আরেকদিকে সরকারের এই সিদ্ধান্তগুলোকে জাস্টিফাই করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে দফায় দফায় হামলা করছে, এই ব্যাপারটায় একটা কমন ফ্রেমিং দেখা যায় যে ছাত্রদল হামলা করার সময় কাউকে যখন হামলা করতে চায়, সে হামলার বৈধতা হিসাবে বলতে চায় যে এরা গুপ্ত শিবির। এখন আমাদের কথা হলো, ধরে নিই যদি তর্কের খাতিরেও যে যারা আন্দোলন করছে তারা শিবির বা তারা গুপ্ত শিবির, যদি তাদের কথা মতো ধরেও নেই, তবুও কি তাদের উপর হামলা করাটা জাস্টিফাইড কিনা? যদি আমরা ধরেও নেই যে ওই ক্যাম্পাসের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শিবির আছে, তাহলে ক্যাম্পাসের যে কোনো মুভমেন্টে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে কোনো একটা মুভমেন্টে এই থাকার রাইট কারো আছে কিনা? জি, একটু বলি। ছাত্রদল আজকে বিবৃতি দিয়ে বলছে যে এই যে ডুয়েটে যা ঘটলো, এটা আপনারা মানে ছাত্র শিবির আসলে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে উপাচার্য নিয়োগ, যে প্রথম কিন্তু নয় যে বাইরের যে কেউ এসে উপাচার্য হন, এটা একেবারে তো নতুন নয়। এই জায়গায় সমস্যাটা কোথায়? আমি এটা বলিনি, আমি বলেছি যে ভিসি নিয়োগকে কেন্দ্র করে কোনো ক্যাম্পাসে ইতিপূর্বে ঝামেলা হয়নি। না, মানে ছাত্রদল এটা বলছে যে ভিসি বাইরে থেকে কখনো নিয়োগ হয়নি। এটা এরকম ছাত্রদলের যে বিবৃতি, সেই বিবৃতিতে ছাত্রদল নানান কথা বলেছে, কিন্তু হামলার ঘটনাটা টোটালি অ্যাভয়েড করে গেছে। এই হামলায় ছাত্রদলের কতটুকু দায় আছে, এই হামলা কারা করেছে, এই বিবৃতিতে আপনি সেটা খুঁজে পাবেন না। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, স্পষ্টত সেখানে বলা হয়েছে এই ঘটনার সাথে আমাদের কোনোরূপ সম্পর্ক নাই। ছাত্রদল যে ফ্রেমিংটা করার চেষ্টা করে, এখানে দেখানোর চেষ্টা করা হয় শিবির উস্কানি দিয়েছে বা এরকম একটা কিছু, এটার দায় তুলে তারা হামলা করতে চায়, তাদের হামলাটাকে জাস্টিফাই করতে চায়। সব জায়গায় আপনি একই ঘটনা দেখবেন। আপনি সিটি কলেজে একই ঘটনা দেখবেন, শিবিরের প্রোগ্রামে শিবিরের ব্যানার নামায় ফেলবে। আপনি ঈশ্বরদীতে দেখবেন শিবিরের পূর্ব নির্ধারিত মিছিলে ছাত্রদল একবারে হামলা করবে। আপনি কুড়িগ্রামে দেখবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি দেখবেন, শাহবাগ থানায় তারা আগ বাড়িয়ে মব করে সেখানে ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করবে। সাংবাদিকরা ভিডিও করতে গেলে সাংবাদিকদেরকে পেটাবে, তারপর জুলহাসের কানের পর্দা ফাটাই দিবে। প্রত্যেকটা জায়গায় আপনি একটা কমন ফ্রেমিং দেখবেন যে ছাত্রদল আগ বাড়ায় সেখানে হামলা করছে এবং হামলাটাকে জাস্টিফাই করতেছে। এবং খুবই ইন্টারেস্টিংলি তারা
এরপর বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতিতে একটা কমন বিষয় শিবিরের উপর দায় চাপানোর, এই কমন প্র্যাকটিসটাই আমরা মূলত আজকে ডুয়েটেও দেখলাম। জি, আবার আপনার কাছে আসবো। জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, এই যে কমন ফ্রেমিং, এবং এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, ছাত্র শিবির কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে যে এই ঘটনায় যে বিবৃতি দিয়েছে সেখানেও তারা এটাই বলছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্র দল, যুব দল এবং বহিরাগত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছেন, এবং আগে সবগুলো ঘটনা তো রেজাউল করিম শাকিলও বলছিলেন। আপনি কি বলবেন ছাত্র দল আসলে কেন এরকম আগ্রাসী হয়, বা এই যে অভিযোগ? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ধন্যবাদ বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাবিন্দুকে। শুনতেছিলাম, ভালো লাগতেছিল, যেহেতু ফ্রেমিংগুলো করা হচ্ছিল, আমরা সবসময় শুধু তাদেরকে ফ্রেমিং করি, গুপ্ত হিসেবে ট্যাগ করি। আসলে আমাদের দায় অনেক, যেহেতু আমরা মিথ্যে অভিযোগ দিচ্ছি, সাধারণ দর্শক শ্রোতা এবং সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারাও সেটাকে কাটছাট করবে, বা আমাদের উপর সেটার জন্য দায় কতটুকু দিতে পারে সেটা বিবেচিত করবে। দেখেন, আজকের ঘটনা যেটা হলো, আমি সেটা থেকেই শুরু করি। ডুয়েটে, জি, ডুয়েটের ইস্যুটা আমি প্রথম দেখাই, তারপর কী জন্য হয়েছে এটা যদি জুমিং করা হয় আপনি দেখবেন। এই পুরো প্রোগ্রামটা আমি আপনাকে দেখাবো, এটা আসলে দেখা দরকার, সাধারণ জনগণ দেখুক। আপনি একটু যদি দেখেন, সবাই কিন্তু আনন্দ মিছিল করে ভিসিকে রিসিভ করে স্লোগান দিয়ে দিয়ে ঢুকছে। আচ্ছা, শুভেচ্ছার স্বাগতম জানিয়ে এইখানে ছাত্রদল আছে, আমরা তো অস্বীকার করি নাই। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা আছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, উনি জয়েন করবে, তাকে রিসিভ করতে গেলে কি মিছিল করে কি যেতে পারে না? এখানে কি কোনো অন্য এমন কোনো স্লোগান? এটা যমুনা টেলিভিশন লাইভ থেকে আমি দেখেছি, আপনি চাইলে পুরো, যেহেতু অনেক লম্বা আমি দেখাবো না, আমার সহ আলোচকের সুবিধার্থে বলছি। এইখানে আন্দোলন চলছে গত 4 দিন ধরে। উনি উনার বক্তব্যে স্বীকার করেছেন এই ধরনের ঘটনা কোথাও ঘটেনি, কিন্তু এই জায়গায় কেন ঘটলো? এটার ভিতরে কিন্তু একটা টুইস্ট আছে, সর্ষের ভিতরে ভূত আছে। আমাদের মনে হয় দর্শক শ্রোতাকেও সেটা দেখায়। এই বিশ্ববিদ্যালয়, আমি ছোট, আমি জুমে যদি সম্ভব হয় একটু দেখাবেন আশা রাখি, আপনাদেরকেও দেখাচ্ছি বলছি। এই ডুয়েটের নতুন একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটার সংখ্যায় যদি আর্থিক মূল্য বলি 1400 কোটি টাকা। আচ্ছা, নতুন ভবন হবে এবং সেটার ঊর্ধ্বতলা, 10ম তলার উপরে ঊর্ধ্বমুখী, মানে 1400 কোটি টাকার একটা প্রজেক্ট আছে। মজার বিষয় হচ্ছে ডুয়েটটা জামাত অধ্যুষিত, উনি স্বীকার করুক বা না করুক, সেখানে শিক্ষক মণ্ডলী থেকে একটা বড় অংশই, তো সেটা থাকতে পারে তাদের পছন্দের, ভালোবাসার লোক যদি থাকে, যেটা ঢাবিতে দেখেছি সেরকম যদি হয় সেটা হোক। কিন্তু মজার বিষয় হচ্ছে ঝামেলাটা অন্য জায়গায়। তার আন্দোলনটা করলেন কোন প্রক্রিয়ায়? সেই আবারও একইভাবে, আপনার প্রশ্নটা শুনে আমার ভালো লাগছে যে আমার সমালোচক সেটাকে ডিনাই করেনি যে শিবিরের সাথে ছাত্রদলের সংঘর্ষ, যদিও দুই পক্ষের দায় কতটুকু আছে না আছে সেটা আমি পরে বলবো। না, শিবিরের সাথে আমি এটা বলি নাই। আপনি শিবিরের সাথে অস্বীকার করেন না, তাহলে ঠিক আছে, আমি তাহলে আমার জন্য কথা বলতে আরো সহজ হবে। যদি সেখানে শিবির, আপনাদের কেউ ছিল না, আপনারা শিবির বলে লোকজনকে মারছেন, আমি একটা প্রশ্ন করছি, উত্তরটা দর্শক জানুক। এটা কি শিবিরের আন্দোলন ছিল নাকি শিবিরের আন্দোলন না? কাদের আন্দোলন? এটা শিবিরের আন্দোলন, এটা শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের, আচ্ছা ঠিক আছে, আপনার কোটটাকে আমি কোট করে এখন কথা বলি। এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আপনাদের শিবিরের আন্দোলন না। যেহেতু আমি একটা একটা করে দেখাচ্ছি, ডুয়েটের সাংবাদিকদের যে নিজস্ব পেজ তাদের ফোরামে, সেখানে লাইভের মধ্যে একটা ছেলেকে মার্ক করে আমরা দেখিয়েছি, নাম হচ্ছে তার মাতিউর রহমান। সে কে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই মাতিউর রহমান। তার পেজ থেকে, তার ফেসবুক পেজ থেকে 4 দিন আগে শেয়ার দেওয়া শিবিরের প্রোগ্রামের ছবি। যাক, ভালো কথা, এটা হতে পারে। আরেকটা ছেলে আছে MK আলম, দেখেন সে উল্লাস করছে যে বাইরে বিসি আসার জন্য যেটা করছে, পুলিশ সহ আছে, ভিতরে তারা ক্রিকেট খেলছে, উল্লাস যে আমাদের কন্ট্রোলে সব কিছু। আরেকটা ছেলে, তার ঠিক এই যে MK আলম, ঠিক একই শিবিরের আরেকটা প্রোগ্রামের নিজের প্রোফাইলে দেওয়া। এই যে এখানে দেখেন আব্দুর রাজ্জাক করে একটা ছেলে, ডেইলি ইত্তেফাকের সংবাদের শেয়ার নিজের প্রোফাইলে শেয়ার করে, সে কি লিখছে আমি আর বলবো না, সে ডিটেলসে না যায়। সেকে আমরা তার প্রমাণ সহ তথ্য দেওয়া, জামাতের নির্বাচনের সময় তার আসনে জামাতের প্রার্থীর পক্ষে তার ভোটে বসে কাজ করছে। শিবিরের এই একটা সুবিধা যে আমরা তো গুপ্ত বলতে চাই না, আমরা বারবার চাই, আমার সহ আলোচকের সাথে একাধিক শো করেছি, বারবার আমরা বলতে চেয়েছি, আমরাও চাই আমরা প্রকাশ্যে, আপনি আমাকে বলবেন ছাত্র দল হিসাবে, আমি যাতে ওই ব্যক্তিদেরকে ছাত্র শিবির হিসেবে বলতে পারি, কিন্তু আপনারা তো সেই সুযোগটা রাখতেছেন না। আমি এর জন্য এই তথ্যগুলো দেখানোর আগে আপনার অনুমতি নিয়েছিলাম, যেহেতু আপনি বলেছেন এই জন্য বলা। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে নেয়াজ সাহেবকে, 36 পৃষ্ঠার বেশি বলা হয় ওনাকে, যেভাবে উনি নিয়োগ পাওয়ার পর দেখতাম একবারে ডাকসুর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যেখানে যেতেন সাদিক কায়েমকে ম্যাক্সিমাম জায়গায় পেয়েছি।
আমার মনে হয় না এটা অস্বীকার করার সুযোগ আছে, এটা সংবাদ মাধ্যম সহ অনেক জায়গায় এসেছে, একবারের জন্য প্রতিবাদ হয়নি। শুধু সেইখানে না, অন্যান্য জায়গায় আমি বাদ দিলাম, এটাকে কেন ধরছি? এখন যেহেতু নির্বাচিত সরকার বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারে, সেই সময় তো নির্বাচিত সরকার ছিল না। আমি সেই সাধারণ ছাত্রছাত্রীদেরই দেখতে চেয়েছিলাম। 36 পৃষ্ঠার ভিসি যখন প্রাইভেট থেকে গিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তা বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুরঘর, পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেইন যদি বলা হয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে আমি শেষ করি, শিক্ষক আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আচ্ছা, পরে আবার বিস্তারিত উনি এখান থেকে উনি যখন নিয়োগপ্রাপ্ত ছিলেন তখন উনি কোথাকার শিক্ষক ছিলেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির টিচার ছিলেন। আপনি এই যে না, এখানে এই আলোচনা উনি এখান থেকে বের হয়ে অন্য একটা জায়গায়, না ভুল ইনফরমেশন না, উনি বহিরাগত না, না উনি বহিরাগত, ভিসি স্যার বহিরাগত না, উনি ভিসি স্যার বহিরাগত না। আপনি তাহলে ইউনিভার্সিটির কালচার সম্পর্কে জানেন আমার না। আসলে আমার জানার সীমাবদ্ধতা আছে, আমি আসলে সীমাবদ্ধতা, কারণ আমি বলি কারণ আপনি সরাসরি বলছেন উনি বহিরাগত না। আমি যদি এখন ভিসি স্যার বহিরাগত ছিলেন না, নিয়াজ স্যার বহিরাগত ছিলেন। আজিজুল জীবন, এই আলোচনা একটু পরে যাব। আমি খালি এক বাক্যে আপনার কাছে একটু উত্তর জানতে চাই যে কোনো ক্যাম্পাসে যখন অস্থিরতা হচ্ছে তখন যে জায়গাটি বলা হচ্ছে যে যেহেতু ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রদল, তাদের এই প্রভাব বিস্তারের কারণেই এই সংঘর্ষগুলো হচ্ছে। এক বাক্যে আসলে এই আপনার এই এক বাক্যে কিভাবে দিব? এখানে যেটা হয়েছে সেখানে কি আমরা ছাত্রদল শুরু করেছি? আমরা ভিতরে ঢুকতেছি, তারা ভিতর থেকে তালাবদ্ধ রেখেছে, ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেটাও সংবাদ মাধ্যম দেখিয়েছে। তাহলে ভিতর থেকে তারা কেন এতটা আগ্রাসী ছিল? আবার আপনার কাছে আসবো। জি, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়ন আবদিন শিশির, এই যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে আবার অস্থিরতা, এই যে কি বলবো, অসহিষ্ণুতা, মুখোমুখি অবস্থান, কারণ কি? তাহলে তো আগের জায়গা থেকে প্রশ্নটা আপনাকে এভাবে রাখতে চাই। আমরা জানি যে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন আপনি, তো এই যে বদলটা কোথায় এলো? একটা স্বপ্নের কথা তো আমরা দেখেছিলাম, নতুন ক্যাম্পাস, নতুন বাংলাদেশ। ক্যাম্পাসের তো পরিস্থিতি তো বদল হচ্ছে না, হলো না। ধন্যবাদ তাইবুর ভাই আপনাকে এবং আমার তিনজন সহ আলোচককে, বাংলা ভিশন সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা জুলাই আন্দোলনের শুরুতে আমরা যেভাবে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আমরা আসলে চিন্তা করলাম যে আমরা নতুন বন্দোবস্তের বাংলাদেশ করব, যতটা একতা ছিল, যতটা একতা ছিল, এবং মানে 34 জুলাই যেটা হচ্ছে 3 আগস্ট, ওই জায়গায় কিন্তু নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন নতুন বন্দোবস্তের বাংলাদেশ। এখানে তো শিক্ষার মানে সেক্টর তো অবশ্যই আছে, কারণ ক্যাম্পাসগুলো তো আমরা দেখেছি শুরুটাই তো হ্যাঁ ক্যাম্পাস থেকে। আমরা যেটা দেখেন, ক্ষমতাসীন ছাত্র সংগঠন ওনারা কিন্তু এই নির্বাচনে জেতার পরেই কিন্তু ওনাদের এই রোগটা মানে প্রকট হয়ে দেখা দেয় নাই। ঠিক জুলাই বিপ্লবের পরেই ছাত্রদল একদম ছাত্রলীগের মতন পেশি শক্তি দেখানোর একটু চেষ্টা করছিল। কেন জানি পরে একটু ছাত্রদল যখন দেখলো যে স্টুডেন্টদের মনোভাব ওই জায়গায় নাই, তখন ছাত্রদল কিন্তু মোটামুটি অনুতপ্তর মতন ভাব নিয়ে একটু পিছিয়ে সরে আসে। ভালোই চলছিল। আমরা ভাবছিলাম মনে হয় ওনাদের রাজনীতির কোনো মানে ওনারা সংস্কার করে নিয়ে আসবে, এবং তারেক রহমান সাহেব নির্মিত ছাত্রদলের যে গাইডলাইন দেন মনে হয় কোনো বড় ধরনের সংস্কার নিয়ে আসবে। এবং ছাত্রদলের যে বর্তমান কমিটি, ওনারা তো ধরেন কথায় কথায় বলে যে আমরা তারেক রহমানের নির্দেশে সব কিছু করি। তো আমি ভাবছিলাম তারেক রহমান এবার খুব সংস্কারের জন্য ছাত্রদলকে বড় ধরনের কিছু নির্দেশনা দিবেন, যে আগের মতন হল দখল করা যাবে না, শ্রমিক দলের কাজ ছাত্রদল করা যাবে না, যুব দলের কাজ ছাত্রদলের না, মিছিলের শ্রমিক হওয়া যাবে, শুধু মিছিলের শ্রমিক হওয়া ছাত্রদলের কাজ না, এই ধরনের কিছু সংস্কার নিয়ে আসবেন। কিন্তু দেখলাম আমরা একদম মানে ছাত্রলীগের স্টাইলে। দেখেন, এই হল দখল, ক্যাম্পাসে বিসির পদ টিকা রাখা, এগুলো একদম সেম ছাত্রলীগের মতো। এই যে জিয়ন বললো না, ওনারা ভিতর থেকে বিসিকে প্রটোকল দিয়ে আনন্দ মিছিল করতে নিয়ে আসছে, এটার আমি আপনারা দেখান 2018 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে তৎকালীন দুর্নীতির অভিযোগ উঠছিল। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা বিসিকে অবরুদ্ধ করে ফেলে। তখন এরকম ঠিক ছাত্রলীগের বড় এরকম একটি প্রকল্পের ওই ছাত্রলীগের ছেলেরা তখন শিক্ষার্থীদেরকে জামা শিবির ট্যাগ দিয়ে মারধর করে ঠিক বিসিকে একদম গাড়ি বহন নিয়ে প্রটোকল নিয়ে বের করে নিয়ে আসে এবং বলে এটা অভ্যুত্থান। আজকে ছাত্রদল যেটা দেখলাম, আমি ওই মিছিলে তো আমি ছিলাম, তো আমি আজকে ছাত্রদলের যে মানে বিসিকে গাড়ি সহ করে যে ভর নিয়ে ঢুকতেছে, মানে আমার কাছে আমার মনে হলো 2018 সালে ছাত্রলীগ দেখতেছি। জি, জিয়ন যেটি বলছিলেন এবং কাগজগুলো দেখাচ্ছিলেন যে সাধারণ শিক্ষার্থী বলতে চান কিন্তু শিবির থাকে ওই কি আচ্ছা, শিবির ছাত্র শক্তি বা বামপন্থী সংগঠন যারা তো আগে তো ছাত্র, নিঃসন্দেহে তো সবাই আগে ছাত্র। ক্যাম্পাসে যদি তার কোনো মানে অধিকার বঞ্চনার সম্ভাবনা থাকে, সে তো প্রতিবাদ জানাবে, এবং তার তো সাংবিধানিক অধিকার আছে, রাষ্ট্রীয় অধিকার আছে, সে এখানে প্রতিবাদ জানাতে পারবে।
এখানে সে পিসফুল প্রোটেস্ট করছে কিনা সেটা নিয়ে না আপনার কথা সেই জায়গায় তো ছাত্রদল ভায়োলেন্স করছে জি। তাহলে এখানে প্রশাসন স্টেপ যে নেবে সেই জায়গায় কিন্তু ছাত্রদল বারবার বলতে চায় যে একটু আগে জিওনো বললেন যে আসেন না, কিন্তু নিজের পরিচয়টা নিয়ে আসেন। ওই যে সাধারণ শিক্ষার্থী ব্যানারে আসার কি দরকার? আচ্ছা আমি আপনাকে বলি দেখেন, মানে কোন ছাত্র সংগঠন যদি দলের ব্যানারে কর্মসূচি না দিয়ে সাধারণ শিক্ষার্থীর কোনো ব্যানারে একতা পোষণ করে, এটা কি কোনো বড় ধরনের আনলফুলি কাজ হয়? না। তাহলে যদি এখানে মানে সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলো যদি সরাসরি মানে কর্মসূচি ডিক্লেয়ার না করে ওই আন্দোলনে থাকে, তাহলে এটা এটা আমি উত্তর দেওয়ার আগে ওনার প্রশ্ন জানতে চেয়েছিলাম, উনি কিন্তু স্বীকার করেছে যে তারা এখানে ছিল। এখন আমি তো মনে করি যে যারা অপোজিশন ছাত্র সংগঠন সবাই একসাথে ওই আন্দোলন থাকাই উচিত, এবং ওই আন্দোলন থেকে লড়া যাবে না, কারণ এখানে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষার দায়িত্ব ছাত্র সংগঠনগুলোর। অপোজিশন ছাত্র সংগঠনগুলো যেভাবে সংগঠিত, সাধারণ শিক্ষার্থীরা তত সংগঠিত না। সাধারণ সকল শিক্ষার্থীকে সংগঠিত করার দায়িত্ব হচ্ছে অপোজিশন ছাত্র সংগঠনগুলো, বরং আরো বেশি আন্দোলন সক্রিয় হওয়া উচিত হচ্ছে এই সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলো। জি, আবার আপনার কাছে আসবো। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনারা তো ছাত্র রাজনীতি দেখে এসেছেন এবং এখন যে রাজনীতি, প্রশ্নটা আবার এভাবে রাখতে চাই যে জুলাই অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের প্রত্যাশা আমাদের ছিল, সাধারণ মানুষের ছিল, ছাত্রদের ছিল, শিক্ষার্থীদের ছিল, সেই জায়গায় আবারও এই যে ছাত্র দল শিবির, ছাত্র শিবির মুখোমুখি, এবং মূল সমস্যাটা কি গুপ্তের এই জায়গাটিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের সব আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আলোচনাগুলো শুনছিলাম, আলোচনার মধ্যে একটা প্রবণতা আছে, ছাত্রলীগ হয়ে ওঠার প্রবণতা আছে, ছাত্রলীগ হয়ে ওঠার ইচ্ছা আছে, এবং ছাত্রলীগ কেউ কেউ হয়ে উঠছে। তবে লজ্জার কারণে, শরমের কারণে এটা প্রকাশ্যে আসছে না। মূল ব্যাপারটা হচ্ছে নিয়ন্ত্রণ। হল নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার ছাত্র সংগঠন নিয়ন্ত্রণ করবে নামে অথবা বেনামে, আমার ছাত্র সংগঠন নিয়ন্ত্রণ করবে আমার ক্ষমতার উত্তাপ দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কি ছাত্র সংগঠনগুলোর কমিটি অ্যাক্টিভিটি আছে? আছে। অথচ রাতের বেলায় বিশ্ববিদ্যালয়ে কমিটি করা যাবে না এই মিছিল আপনি শোনেননি? শুনেছেন। তাহলে এখন সেটা কেন ভালো লাগছে? কারণ হচ্ছে এখন আমার কমিটি দিচ্ছি। জুলাইয়ের কথা বলছেন, জুলাইয়ের জায়গায় কি কেউ আছে? না। জুলাইটা শুরু হয়েছিল কিসে? জুলাইটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর পেছনে সরকার প্রতি বছর 2,33,000 থেকে 45,000 টাকা খরচ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর পেছনে খরচ করে 81,000 টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 71,000 টাকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীদের পেছনে 700 টাকা। 700 টাকা। এই বৈষম্য নিয়ে আপনি এই ছাত্র সংগঠনের মধ্যে কখনো কেউ আলোচনা শুনেছেন যে এই বৈষম্যটাকে আমরা ফোকাস করব? আবার এই যে টাকাটা, এই টাকাটা পাবলিকের টাকা, পাবলিক সাবসিডি দেয়। আপনি শিক্ষার্থীদের কোনো ইস্যু নিয়ে এই সময়কালে আপনার কি মনে আছে, মনে পড়ে যে কোথাও মিছিল, মিটিং ইত্যাদি ইত্যাদি শুনেছেন? ক্ষমতার পালাবদল হয়েছে ভুল দিয়ে। জুলাই আন্দোলনটা স্থিমিত হয়ে পড়েছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে প্রাণ শক্তি দিয়েছিল। সরকার গঠনের সময় তাদের কথা ভুলে গিয়ে অথবা তাদেরকে রিকগনাইজ করা হয়নি, এবং সেখান থেকে শুরু। এখনও সেটি চলছে। আমরা ছাত্রদলকে দেখি, ছাত্র শিবিরকে দেখতে পাই না, কারণ সবাইকে আমরা চিনি না। আপনি আজকে যেটা দেখছেন এটা পুরোপুরি হচ্ছে দখল নির্ভর। এর সাথে শিক্ষার্থীদের কোনো ভালো মন্দের কোনো সম্পর্ক নেই। আমার প্রভাব টিকিয়ে রাখতে হবে, আমার দখলদারিত্ব টিকিয়ে রাখতে হবে, এবং সেটার জন্য উন্নতি কি? উন্নতি হচ্ছে, আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স বিল্ডিং যখন হয়, বেশ আগে, এই 1400 কোটি টাকার কাজ না, কম টাকার কাজ, এবং তার আগে সম্ভবত ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো মার্ডার হয়েছিল। এর ভেতর থেকে নিজের শক্তি সামর্থ্য তুলে ধরার জন্য এই কাজটি হয়েছিল। তারপরে ভাগাভাগি হয়েছে সেইভাবে। আজকে যত ধরনের এই যে বিরোধ, এই বিরোধটা যদি হলের ডাইনিংয়ের খাবারের মান এই ইস্যুতে হতো ভালো হতো। এটা যদি হলের সিট বন্টনের ক্ষেত্রে হতো ভালো হতো। শিক্ষার গুণগত মান, সেখানে ল্যাবরেটরি, সেখানকার স্টাইপেন্ড, এইগুলো নিয়ে হতো ভালো হতো। কিন্তু কারো কাছ থেকে কি আপনি সেই কথাটি শুনছেন? না। আমি
জিয়ন আমার পাশে আছে, আমি তাকে বলবো, তাদের দলের যিনি প্রধান, বিএনপির প্রধান, তিনি কতগুলো সংস্কৃতি পরিবর্তনের বার্তা দিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু জিয়নদেরকে আমি তার গাড়ির সামনে পেছনে দৌড়াতে দেখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম তারা যদি সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বিশ্ববিদ্যালয়ের বা হলের যে স্টুডেন্টদের যে প্রবলেমগুলো আছে শিক্ষার্থীদের সেগুলো নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বলতো। সেটা নিয়ে কথা হয়েছে, আমার ভিতরে সামনে কথা যিনি হয়েছে। বসে আছেন, যিনি বললেন ছাত্র শিবিরের যে দায়িত্ব, আজকে 11টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। আপনারা সেখানে কি চান? ভাগ চাইছেন? ভাগ চাইছেন? বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুটো বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 1000 মানুষকে নিয়োগ দিল এবং তাদের নিয়ে প্রশ্ন উঠেছে 2 উপাচার্যের নিয়োগ দেওয়া নিয়ে। কই, ওটা নিয়ে তো আমি কোনো কথা শুনি না। এবং যেটা শোনা যায়, পত্রিকা এসেছে যে তাদেরকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কি চাই? আমার সুবিধাটা আমি চাই। আমি যদি সুবিধা পাই আমি এটা নিয়ে কোনো আলোচনা করব না, কোনো বক্তব্য দেব না। অর্থাৎ সুবিধার জায়গায় ছাত্র সংগঠনের এই যে বিরোধ, বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পাঠিয়ে তাকে সেখানে কাজ করার অনেক ঘটনা আছে এবং এটা সমস্যাও তৈরি করেছে। আপনার মনে আছে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের সময় জাফর ইকবালকে পাঠাইয়াছিল আওয়ামী লীগ, আবার রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটি না হলে ভালো হতো, কিন্তু আমি কি প্রতিদিন ঠিক করে দিব এই বিশ্ববিদ্যালয়টা কিভাবে চলবে? আমার কথা মতো চলতে হবে। তো এই যে বিভাজন, ছাত্র দল একভাবে বলবে বিশ্ববিদ্যালয় চলবে, ছাত্র শিবিরের একভাবে বলবে বিশ্ববিদ্যালয় চলবে, তাহলে এই বিশ্ববিদ্যালয়টা তার যে বেসিক যে কাজ, সেই কাজটা কখন করবে? একটা বিশ্ববিদ্যালয়ের, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য নিয়োগ পেয়েছেন সবাই তো আমাদের পছন্দের ছিলেন না, কিন্তু আমরা কখনো এটা নিয়ে তো তুল কালাম কাণ্ড ঘটাতে যাইনি, নিজের দলের ব্যানারেও করতে যাইনি, আবার গোপন রেখেও এই ছাত্রদেরকে উস্কানি দেওয়ার জন্য করতে যাইনি। আপনি যদি রাজনীতি করেন, বি অনেস্ট, আপনি আপনার সততার জায়গা থেকে বলেন। সকালবেলায় তিতুমির কলেজে যে লোকটা ছাত্র রাজনীতি চাই না বলল, তার 2 মাস পরে 6 মাস পরে দেখা গেল যে ওইখানকার একটা ছাত্র সংগঠনের সে নেতা হয়ে গেল। অর্থাৎ এই যে কাজগুলো করছেন, এই কাজগুলো থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে পুরো টার্গেটটাই হচ্ছে একটা দখলদারিত্ব টিকিয়ে রাখা। আবার আপনার কাছে আসবো রেজাউল করিম শাকিল, এই যে প্রশ্নটা এলো যে এই যে যেখানেই কি বলবো ক্ষমতার ধরে রাখার প্রশ্ন আসছে, সেখানে কি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির ভাগ চাইছে কিনা? এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এরকম অভিযোগ এসেছে যে ক্যাম্পাসগুলোতে আসলে ছাত্র শিবির তার আধিপত্য ধরে রাখতে চাইছে, এই অভিযোগগুলো। এবং জিয়ন যা যা বললেন সেগুলো নিশ্চয়ই যুক্তি খণ্ডন দেবেন। জি, ধন্যবাদ আপনাকে। জীবন ভাই অনেকগুলো ছবি দেখিয়েছেন, ছবিটি স্পষ্ট, সেখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে। এরকম ছবি আসলে এখন সবাই দেখায়, কিন্তু মানে মজার বিষয় হচ্ছে জীবন ভাই যে ছবিগুলো দেখাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে না যে ওই স্টুডেন্টরা বা শিবিরের ওই দায়িত্বশীল কাউকে হামলা করছে। এখানে আমার হাতে একটা ছবি আছে, এখানে ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিল, সেক্রেটারি আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক সোহাগ আলী সরাসরি হামলা করছে। এই ছবিতে এটা ভিডিও আছে, ছবিও নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই আজকের ঘটনায় হামলাকারী ডুয়েট ছাত্রদলের প্রচার সম্পাদক মনিরুল, তার হাতে অস্ত্র দেখা যাচ্ছে, দেশীয় অস্ত্র, আবার পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ করছে, সে অস্ত্র দেখা যাচ্ছে। এখন ব্যাপার হলো, আপনি যখন আপনার একটা হামলাকে জাস্টিফাই করতে চাইবেন, তখন এটাকে জামাত শিবির ট্যাগ দেওয়াটা, এই যে কোনো আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়াটা, এটা একটা হাসিনার বৈশিষ্ট্য, হাসিনার ন্যারেটিভ। 18-র কোটা আন্দোলন যখন হয়েছে, হাসিনা বলেছিল এটা জামাত শিবিরের কাজ। 18, 19, 20-এ যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, হাসিনা বলছিল এটা জামাত শিবিরের কাজ। আবরার ফাহাদ যখন মারা গেছে, ছাত্রলীগ ব্যাপক আকারে ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছে, আবরার ফাহাদ ছিল শিবির। তারপর 24-এর কোটা মুভমেন্ট যখন ম্যাসিভ আকারে যখন মাঠে নামে, তখনও হাসিনা এটাকে জামাত শিবিরের আন্দোলন বলে ফ্রেমিং করার চেষ্টা করেছে। আপনি যখন সব কিছুকে কমনলি জামাত শিবির ফ্রেম করার চেষ্টা করবেন, তখন এইটা আসলে ভালো কোনো মেসেজ দেয় না। আপনি মূলত কোথাও হামলা করবেন, সেই হামলার পূর্বে আপনার হামলাটাকে জাস্টিফাই করার জন্য একটা চেষ্টা আপনার। ওনারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা নানান জায়গায় শিবির
মানে হল দখল করার চেষ্টা করছে বা দখলে রেখেছে। আমার স্পেসিফিক প্রশ্ন, শিবির ডাকসু জিতেছে প্রায় 8 মাস হয়ে গেছে, এই 8 মাসে শিবির কোনো একটি হলে নিজেদের পূর্ণ কর্তৃত্ব নিয়ে দখলদারিত্ব করার চেষ্টা কি করেছে? ডাকসু বাদ দেন, কোনো ক্যাম্পাসে কি করেছে? কোথাও দেখাতে পারবে না। 5ই আগস্টের পরেও দেখাতে পারবে না, ডাকসু হওয়ার পরেও দেখাতে পারবে না। কিন্তু ছাত্রদলের হিস্ট্রি কি বলে? 91-তে বিএনপি ক্ষমতা আসার পর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটিতে গেস্ট রুম গণরুম কালচার চালু করেছে। ছাত্রদল কয়েকদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইলেটে সেখানে শিক্ষার্থীদেরকে গেস্ট রুম করানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ডাকসু নেতৃবৃন্দ যে সেটা থামানোর জন্য সেখানে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। এই যে সকল ঘটনাকে কমনলি জামাত শিবির বা শিবির ফ্রেমিং দিয়ে এই জিনিসটাতে দুই পক্ষকে মুখোমুখি দেখানোর চেষ্টা করা হয়, আদতে সেখানে শিবির থাকলেও দেখানোর চেষ্টা করা হয়, না থাকলেও দেখানোর চেষ্টা করা হয়। এইটা হলো আমাদের মূল আপত্তিটা। আমি আপনাকে এই যে 1400 কোটি টাকা একটি বড় প্রকল্পের কথা যেমন বলছিলেন, যে এটি কি আমি আসলে জানি না উনি কোন প্রকল্পের কথাটি বলছেন, আমার বেটার হতো এটা আমি আগে থেকে জানা থাকলে। কিন্তু ক্যাম্পাসে কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা মানে কেউ দেখাতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। ডাকসু বিষয়ে বিরাট বিরাট কাজ করছে, সবাইকে জানিয়ে করছে, আমাদের এই ব্যাপারগুলো খুবই ওপেন। আপনি বলছিলেন যে আগের মতো ছাত্রলীগ যেরকম কিছু হলে আগে শিবির ট্যাগ দেয়া, এখনো সেই একটা সংস্কৃতি শুরুর চেষ্টা অপচেষ্টা, সেই জায়গায় কিন্তু যে ছাত্র দল বারবার যেটা বলতে চায় যে আপনাদের রাজনীতিটা প্রকাশ্য না, যে গুপ্ত একটা ছোট্ট শব্দে অনেক বড় রাজনীতি। আচ্ছা, এই ব্যাপারটা ছাত্রদলের ভাইয়েরা সকল প্রোগ্রামে বলে থাকেন, মানে তাদের রাজনীতি মূলত কাউকে গুপ্ত নেগেটিভ দেওয়ার উপরে, ট্যাগিং দেওয়ার উপরে দাঁড়ানো। আমরা গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে বিশাল নবীনবরণ আয়োজন করা হয়েছে। সেখানে সারা দিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত 3টা স্লটে প্রায় 4000 শিক্ষার্থীকে নবীনবরণ আমরা বরণ করেছি। ছাত্র শিবির শিবিরের সেখানে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা ছিল সবাই দিন রাত পরিশ্রম করেছে। আপনি একদম মিডিয়ার সামনে, প্রকাশ্যে সকল মিডিয়া গেছে, আপনারাও গেছেন, সবার সামনে এভাবে আপনি প্রোগ্রাম করবেন, আপনি বিক্ষোভ মিছিল করবেন, আপনি রেগুলার কর্মসূচি করবেন, এরপর আপনাকে শুনতে হবে আপনি গুপ্ত। দেখেন, মজার বিষয় হলো ছাত্রদলের এই যে আগ বাড়িয়ে কোথাও হামলা করা এবং এইটার জাস্টিফিকেশন হিসাবে গুপ্ত শব্দটাকে হাজির করা, এইটা যে শুধু ক্যাম্পাসে হচ্ছে তা কিন্তু না, ক্যাম্পাসের বাইরেও এই কমন প্র্যাকটিসটা বিএনপি ছাত্রদলের মধ্যে দেখা যাচ্ছে। আজকে বিএনপি নেতার বিরুদ্ধে পোস্ট করায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কোপানো হয়েছে। গতকালকে বিএনপি নেতার এক পোস্টে হাহা দেওয়ায় একজনকে ধরে মারা হচ্ছিল, তার মা তাকে ছুটানোর জন্য আসার পর সেই মাকে পিটিয়ে মারা হয়েছে। কারা করেছে? বিএনপি ছাত্রদলের লোকজন করেছে। আমি আরেকটি বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। গতকাল পরশু থেকে একটি বিষয় ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়া আসছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া টোটালি বিষয়টাকে অ্যাভয়েড করে গেছে। সেটি হচ্ছে রংপুরের পীরগঞ্জ কুমিতপুর ইউনিয়নের সেখানে বিএনপির যিনি সেক্রেটারি এবং তার নাম হচ্ছে আবুল কাশেম, মহিলা দলের নেত্রী মুন্নি বেগমের একটি ফোন আলাপ ফাঁস হয়েছে যে কেন্দ্রীয় বিএনপি নেতারা সেখানে যাবেন তাদের আমোদ প্রমোদের জন্য কম বয়সী মেয়ে সাপ্লাই দেওয়ার জন্য, 17-18 বছর বয়সী। সেখানে তারা নানান অশ্লীল কথাবার্তা বলছেন। এই ঘটনাটি বেমালুম সকল মিডিয়া এটিকে অ্যাভয়েড করে গেছে। সিমিলার ঘটনা যদি জামাতের ক্ষেত্রে হইতো কিংবা শিবিরের ক্ষেত্রে হতো, তাহলে আপনি এতক্ষণে দেখতেন এই ঘটনায় জামাত নিষিদ্ধের জন্য দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে যেত, এই ঘটনায় শাহবাগ অবরোধ করা হতো, এই ঘটনায় প্রগতিশীলরা বিরাট বিরাট মিছিল নামাতো, এই ঘটনায় প্রথম আলো, ডেইলি স্টার মানে যুগলবন্দি কলাম লিখত। আপনি যখন মিডিয়া যখন এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করে, বিএনপিকে যখন এরকম একটা প্রকাশ্য অন্যায়ের একটা ফ্রি পাস দেওয়া হয়, তখন বিএনপির পক্ষে নতুন ফ্যাসিস্ট হয়ে ওঠাটা সহজ হয়। আমরা চাই বিএনপি ফ্যাসিস্ট না হোক, কিন্তু বিএনপির ক্রমাগত যেই আচরণ এবং সে আচরণকে সবাই মিলে যেভাবে জাস্টিফাই করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখেন, আপনি যদি ছাত্রদল আজকে ডুয়েটে যে হামলাটি করেছে সেখানে তাদের যুগ্ম সম্পাদক জড়িত, সেখানে প্রচার সম্পাদক জড়িত, ছাত্রদল যদি এই ঘটনায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত তাহলে সেখানে কি মেসেজ যেত? যে দলের মধ্যে এগুলোর কোনো সুযোগ নেই। আপনি কোথাও হামলা করবেন, সেন্ট্রাল ছাত্রদল সভাপতি সেক্রেটারির সাথে সাথে বিবৃতি রেডি যে এই ঘটনায় শিবির জড়িত। আপনি কোথাও পায়ের গোড়ালি কেটে দিবেন, সাথে সাথে সেন্ট্রাল ছাত্রদলের বিবৃতি যে এখানে শিবির জড়িত। অর্থাৎ আপনি কোথাও মানে একটা হামলা করবেন, আপনার মধ্যে এই নিশ্চয়তা আছে যে আমার নেতারা তো আমাকে জাস্টিফাই করার জন্য রেডি, আমাকে সেভ করার জন্য রেডি। আপনি যখন দলের ভিতরে এই ধরনের ফ্রি পাস দিয়ে রাখবেন যে যে যা খুশি করতে পারবা, আমরা রেডি তোমাদের সেভ করার জন্য, তখন দলের মধ্যে তো সেই প্র্যাকটিসটা হবেই। ছাত্রদল যদি পায়ের গোড়ালি কাটা বন্ধ করে দেয়, ছাত্রদল যদি মিছিল ককটেল মারা বন্ধ করে দেয়, থানায় হামলা করা বন্ধ করে দেয়, তাহলে যে সমস্যাগুলো আর থাকে না। দেখেন, তাদের কথা মতো আমি যদি গুপ্ত হয়েও থাকি, তবুও কি আমাকে মারার কোনো রাইটস তাদের আছে? ক্যাম্পাসে অনেকগুলো ক্যাম্পাসে গত 2-2.5 বছর ধরে আন্দোলন হচ্ছে,
কোনো ক্যাম্পাসে কোনো আন্দোলনকারী এক গ্রুপের সাথে আরেক গ্রুপের তো কোনো দ্বন্দ্ব হয় নাই, দ্বন্দ্ব হতে পারে কিন্তু কেউ হাতাহাতি তো করে নাই, এভাবে প্রকাশ্য মারধর তো করে নাই, তাহলে তাদের মানে গুপ্ত বলে তাদের কেন হামলা করতে হবে? ছাত্রদলের প্রবলেমটা হয়ে গেছে তারা এখনও 90 দশকে পড়ে আছে। তারা ভাবছে যে গায়ের জোরে, পেশি শক্তির জোরে হল দখল করতে পারবে, ক্যাম্পাস দখল করতে পারবে। আমি একটু সময় নিচ্ছি, যদি মানে ছাত্রদলের এই যে পুরনো মাইন্ডসেট 80-90 দশকের, তারা বুঝতে পারছে না যে এখন প্রত্যেকটা ঘটনা ফ্যাক্ট চেকিং হয়। এখন শিক্ষার্থীরা চোখ বন্ধ করে আর কোনো কিছু অ্যাকসেপ্ট করতেছে না। আপনি শিবিরের উপর দায় চাপালেও শিক্ষার্থীরা এটা ফ্যাক্ট চেকিং করবে, আপনি দায় না চাপালেও ফ্যাক্ট চেকিং করবে। যদি ছাত্রদল তার এই মানে আদুভাই মার্কা যে নেতারা আছে তাদেরকে দল থেকে সসম্মানে বিদায় দিয়ে যারা ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট তাদের হাতে নেতৃত্বতে দিতে পারতো, তাহলে আমার বিশ্বাস ছাত্রদলের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন এবং প্র্যাকটিসের মধ্যে একটা বেটারমেন্ট দেখতে পেতাম। জি, আজিজুল হক জিয়ন, এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন আপনাদের মধ্যে আসেনি এবং ফ্যাসিস্ট হচ্ছেন। জি, অনেকগুলো ইস্যু, আমাকে একটু সময় দিতে হবে, কারণ তিনজনের বিভিন্ন ইস্যু আমাদের দলের উপর, আমাদের সংগঠনের উপর আমার একটু একটু করে অ্যাড্রেস করতে হবে। আমার খুবই অবাক লেগেছে আসলে এনসিপির যিনি সহালোচক আছে উনি যেভাবে আমাদেরকে ফ্রেমিং করেছে, আমি আসলে কনফিউজ যে আসলে এনসিপি জামাতকে আসলে এই যে আমরা আবার বলি যে এ টিম বি টিম, এরকমই একটা এক্সটেনশন ভার্সন কিনা জামাতের। আমি একে একে বলবো, উনি ভিসিকে রিসিভ করা নিয়ে উনি যেভাবে আমাদেরকে বললো যে ছাত্রলীগের ছায়া দেখতে পেয়েছি, এবং উনি উদাহরণ টানার জন্য ফেসিস্টের দোসর একজন যাকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, যার কাজ ছিল দলদাস হিসাবে ওই ফেসিস্টের তোষামতি করা, তাদের পক্ষে কাজ করা, তার সাথে তুলনা দিলেন এই ভিসিকে নিয়ে যিনি নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমার মনে হয় এইখানে তিনজন সমালোচক আছেন, সবাই ভালো করে জানার কথা সেখানে ভিসি হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি অন্য আরেকটা খুবই রিনাউন প্রতিষ্ঠানের ভিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন, এবং ওনার একাডেমিক এক্সিলেন্সি নিয়ে কেউ ন্যূনতম প্রশ্ন তোলার সুযোগ পাবে না। তো সেই ভিসিকে রিসিভ করাটা যদি হয়ে যায় ছাত্রলীগ হওয়া, তাহলে আসলে ছাত্রলীগ আপনারা আসলে কিভাবে দেখেছেন জানি না। আসলে আমরা যে গুপ্ত বলি, গুপ্ত না, এখন আমার ভয় হচ্ছে, কারণ আমি নিজে ঘুমের শিকার হয়েছি, আমার মাথায় 16টা শিলি আছে। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে একটা অঞ্চলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, নিজে গুলিবিদ্ধ হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে পর্যন্ত। তা আমরা তো গোপনে করিনি, আমার রাজনৈতিক পরিচয় থাকার পরে, এতগুলো মামলা থাকার পরও, দলীয় পরিচয় জানার পরও সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এই আশা নিয়ে যে এই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করব। যদি বিতাড়িত না হতো তাহলে কি হতো? আমরা তো তাদের পরিচয় সেভাবে বুঝতে পারতাম না। কারণ আজকে এই জায়গায় সেই ধরনের কথা শুনতে আমাদের আসলে কিছুটা লজ্জাও হচ্ছে যে আমরা পরিবর্তিত রাজনীতিতে, উনি আমাকে বললেন 5 আগস্টের পরে কোথাও ছাত্রলীগ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। 5 আগস্টের পরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমরা হল দখল করতে গিয়েছি, অস্ত্রবাজি করেছি। এখন কিছু বিষয় যেখানে উভয় পক্ষের দায় থাকে সেই দায়টাও আমাদের উপর চাপাচ্ছে। আমি তথ্য সহকারে বলছি, ওনাদের ছাত্র সংগঠন, আমি যদি ভুল না করি ছাত্র শক্তির সাইফুল্লাহ করে একটা ছেলে আছে, আমাদের যখন বিশ্ববিদ্যালয়ের হল কমিটি হয় তখন বিভিন্ন প্রোগ্রাম করলো, রাত্রেবেলায় মিছিল শুরু করে দিল, আমরা হলগুলোতে কেন কমিটি দিলাম, এটার বিরুদ্ধে আন্দোলন। এখন কিছুদিন আগে দেখলাম তাদের ছাত্র সংগঠনের কমিটি হলো। তাহলে ভাই আমরা গুপ্ত বলি কি কারণে, কোন বিষয়ের কারণে? এটা যদি আপনি শিক্ষিত হয়ে না বুঝেন, আমি তো প্রতিদিন ক্লাস নিতে পারবো না। এইখানে বিষয়টা হচ্ছে আপনি গুপ্ত, এই জন্য আমরা বলি আপনার সংগঠনের পরিচয় লুকিয়ে আপনি অন্য ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন, সেই বিষয়টা নিয়ে। এছাড়া তো আমরা সবাইকে গুপ্ত বলছি না। এইখানে 2025 সালের 3 আগস্ট, আমি যদি ভুল না করি, আমার সমালোচক যে বিষয়টা বললো, উনি অনেক কিছু পরিবর্তন চেয়েছে আমাদের কাছে। আমাদের তখন কি আমরা সরকারি দল, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেখানে ছাত্র দলের পক্ষ থেকে আলাদা প্রোগ্রাম ছিল, সেখানে এনসিপি, আমাদের মূল প্রোগ্রামটা ছিল মূলত শহীদ মিনার। ওনাদের অনুরোধে আমরা কিন্তু প্রোগ্রাম সরিয়ে এখানে নিয়ে আসি। এখানে আমরা 9টা দফা যেটা ঘোষণা করি মূলত ছাত্রছাত্রীদের প্রতি কমিটমেন্ট হিসাবে, সেখানে স্পষ্ট বলা আছে আমরা গণরুম, গেস্ট রুম কালচার চালু করব না, আমরা জোরপূর্বক মিছিলে নিয়ে আসার টেন্ডেন্সি চালু করব না, কাউকে জোরপূর্বক রাজনীতি করতে বাধ্য করব না, এবং গুণগত পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয়গুলো এখানে ইনক্লুড ছিল। আমরা কি তারপর থেকে এখন পর্যন্ত কোনো জায়গায় কাউকে আজ পর্যন্ত একজন বলতে পারবে যাকে জোরপূর্বক আমরা মিছিলে নিয়ে এসেছি বা চেষ্টা করেছি ভাই রাজনীতি করতে হবে তোমাদের? এখন পর্যন্ত আমরা সেটা মেনে চলছি। 5 আগস্টের পরে, ওই দিন 5 আগস্ট রাতেই তো ছাত্র শিবিরের, দেখেন মজার একটা বিষয়, উনি যে জিনিসটা বললো, প্রকাশ্যে কাজ করছে, সারাদিন কাজ করেছিল, সংবাদ মাধ্যম গিয়েছিল। আর আমরা তো জানি 5-7 জনের কমিটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের আছে, কিন্তু আপনাদের পরবর্তী যে 100-200 জনশক্তি আছে, সেই জনশক্তি আসলে কারা, কে? এই যে আমি তথ্য সহকারে দেখিয়েছি, আমি আসলে নির্লজ্জতার তো একটা লিমিটেশন থাকে, তারপরও কিন্তু দায় নিতে লজ্জা পেতে দেখিনি। উনি উল্টো দায় দিচ্ছে। আমি কিন্তু ভিডিওটা দেখেছি, আমি পুরোটা দেখাইনি, আপনি যদি চান পুরোটা দেখাবো আমাকে সময় দিলে। এইখানে স্পষ্ট দেওয়া আছে, যমুনা টেলিভিশন, বাংলাদেশের আরও একটা প্রখ্যাত গণমাধ্যম, লাইভে দেওয়া আছে, যখন মিছিল সহকারে গেটের কাছাকাছি গিয়েছে, ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হয়েছে। ভাই আপনি ইট মারবেন, আমার কাছ থেকে পাটকেল খাবেন না, আপনি এই ধরনের আমার কাছ থেকে আশা করতেছেন, তাহলে আমি তো এত সুশীল হয়ে যায়নি।
আমি রিসিভ করেছি আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের দল ক্ষমতায় আছে, যেহেতু এইখানে কোনো কিছু অপ্রীতিকর বা অপ্রাসঙ্গিক কিছু হওয়ার পরে দায়টা সবার আগে ছাত্র দলের আসবে, কারণ সরকার দলের ছাত্র সংগঠন হিসাবে সেই জায়গায় আমাদের দায়িত্ব ছিল, যেহেতু এখানে আন্দোলন হচ্ছে, উনার পাশে থেকে সেফলি ওনাকে ভিতরে ঢুকানো। আমরা তো মুভ করতে যাইনি বা বলিনি জোরপূর্বক কাউকে দেওয়ার জন্য। অতীতে বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই। আর উনি যেটা বললেন যে উনার বিশ্ববিদ্যালয়ের জন্য নেওয়া স্যারের কথা যখন বললাম, উনি আরেকটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করতেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উঠে নিয়ে এসে এখানে বসানো হলো। উনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি পার্থক্যটা বুঝবেন, বিসি বা প্রভিসি হওয়ার জন্য যে কোয়ালিটি, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হয়ে বিসিতে যায়নি, অন্য বাইরে কাজ করতেছে, সেখান থেকে কেন উঠে নিয়ে আসলেন? আপনাদের কাছে এর থেকে বেটার অপশন ছিল না? কিন্তু আপনি সেটাকে মানে দায় মুক্তি দেওয়ার জন্য আপনি ডিফেন্ড করার চেষ্টা করতে পারেন, আপনাদের সেই অভ্যাস আছে। আমার সমালোচক যিনি বললেন যে পিএম এর পিছনে দৌড়ানোটাকে ওনার কাছে দৃষ্টিকটু লেগেছে, দেখেন আপনি আপনার সংগঠনের নেতাকে কিভাবে ধারণ করেন সেটা একান্ত আপনার পার্সোনাল বিষয়। সেটার জন্য যদি আপনি আমার কোয়ালিটি নিয়ে জাজ করেন, ঠিক আছে, আমি উত্তর দিতে পারবো না, বাট আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং আমার কতটুকু কোয়ালিটি আছে রাষ্ট্রকে দেওয়ার মতো, সেটা জাজ করার জন্য যদি কোনো ওয়ে থাকে, ওয়েল আমরা ওপেন, আমরা এটা কথা বলবো। কিন্তু আমি রিকশার পিছনে একটা এই যে পাতি নেতার পিছনে দৌড়াবো, সেটা ডিফেন্ড করতে গিয়ে আমি আমার পিএম এর পিছনে দৌড়াবো না দৌড়াবো, সেটা ডিফেন্ড করতে চাই না। কিন্তু আমার কাছে সেটা মনে হয়েছে, যেটা বলছিলেন যে ছাত্রদের বৃহত্তর অর্থে শিক্ষার্থীদের কল্যাণে, আমি আপনাকে এটা বলতেছি, আমরা মাত্র আমি একই জিনিস বলছি যেটা উনিও বলেছিলেন, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়লাভ করেছে, এটা সব জায়গায় ফলো করে প্রচার করে, আমরা স্বীকার করি। ঠিক আছে, আপনারা জোরপূর্বক হোক বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নেন, আপনারা নিয়েছেন, আমরা এটার স্বীকৃতি দিতে চাই, কিন্তু দায়টা দেখতে হবে। আমরা বিগত 17 বছর গোপনে হোক প্রকাশ্যে হোক কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্য যেই শিক্ষা প্রতিষ্ঠান আছে যেতে পারিনি। আমরা গেলে আমাদের উপর টর্চার হয়েছে, আমাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, আমাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। উনারদের যারা আইডল, এই সাদিক কায়েম, এস এম ফরহাদরা ছাত্রলীগের ছায়াতলে থেকে তাদের সুযোগ সুবিধা পেয়ে, আমি তো এই যে ছাত্রলীগের বর্তমান যিনি সেক্রেটারি, উনি লাইভে একটা প্রোগ্রামে বলেছে সাদিক কায়েম শিবিরের প্রার্থী ছিলেন, ছাত্রলীগের প্রার্থী ছিলেন, হলের প্রেসিডেন্ট হয়ে যেতেন। আর যদি 2 বছর হাসিনা স্ট্যান্ড করতো, এই মিথ্যা দাবিটা আপনারা আমি আপনাকে বললাম, ইনান সাহেব বলেছে, এখন কোনটাকে ডিফেন্ড করবেন? নেভার সাদিক কায়েম কখনো আমি ইনানের প্রার্থী আপনি ছিলেন আমার না। কথাটা শুনেন, এটা আমার দাবি না। ছাত্রলীগের যদি এই দাবিটা করতে চান, আপনাদের আমি দাবি করি না, আমি তথ্য বললাম তো, এভিডেন্স হাজির আমি মাত্র আপনাকে কি বললাম? শুধু আপনি না, আপনার দলের প্রেসিডেন্ট আপনি সেক্রেটারি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি বুঝেছি, কিন্তু আপনার দলের নাসির ভাই প্রতিদিন এই দাবিটা করেন। আমি আপনাকে বলেছি, আপনি যদি বুঝেন আপনি উত্তর দেন, হ্যাঁ বা না বলেন একটা। নেভার, আমি তো বলেছি। উনি কিন্তু বলেছেন ছাত্রলীগের সেক্রেটারি, ভাই এখন আমাকে কন্টিনিউ করতে দেন, আপনি বলার সময় আমি আপনাকে থামিয়েছি। উনি কিন্তু ডিনাই করেছেন। দেখেন তাদের দ্বিচারিতারা, গুপ্ত রাজনীতির সুবিধাটা কোন জায়গায়। ছাত্রলীগের বর্তমান সুপার 2 এর একজন প্রকাশ্যে একটা প্রোগ্রামে এসে দাবি করছেন, সেটা মিথ্যা, তারা ডিনাই করতেছেন। এস এম ফরহাদের পদের দাবি যখন করা হয়েছিল, তখন ওই এস এম ফরহাদ নামে আরেকটা ছেলে ওই হলের কমিটির, সে কিন্তু লাইভে এসে দাবি করেছিল, তখন তারাই কিন্তু সেই ছাত্রলীগের বয়ানটাকে বিভিন্ন মিডিয়াতে এনে দেখিয়েছেন, এই দেখেন আমি এস এম ফরহাদ না, এই ব্যক্তি এস এম ফরহাদ। দ্বিচারিত এই জায়গায় যখন তাদের পক্ষে যায় একটা নিয়ে নেয়, বিপক্ষে যায় সেটা নিতে চায় না। সাদিক কায়েমের ব্যাপারে কি শুধু মুখে বলছে, তথ্য প্রমাণ ছিল না, মিডিয়াতে আসে নাই, সে ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রামের ছবি, জয় বাংলার মিছিলের ছবি কি আসে নাই প্রকাশ্যে, তারপরে ডিনাই করে, ঠিক আছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই। আবরার ফাহাদের কথা উনি তুলেছেন, আবরার ফাহাদ শিবির করতো কিনা সেটা আমার জানার বিষয় না, সে বাংলাদেশপন্থী একটা ব্যক্তি ছিল। 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্র শিবিরও তো আমাদের সাথে ভিকটিম ছিল, অস্বীকার করি না, কিন্তু মজার একটা টুইস্ট, আবরার ফাহাদ শিবির করুক বা না করুক, কিন্তু এই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের মধ্যে শিবির আছে, সেটা কিছু প্রমাণ সহকারে আমাদের কাছে এখন মনে হয় প্রতিমান। তাদের দলের গুরুত্বপূর্ণ একজন নেতা শিশির মনির, সেই যারা হত্যাকারী ছিল তাদের মধ্যে 7 জনের আইনজীবী ছিলেন একটা দীর্ঘ সময়, যাতে সাজাটা কমানো যায়। পরবর্তীতে যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের ওনার বিরুদ্ধে প্রচারণা শুরু হলো, তখন সেখান থেকে উনি সরে আসলেন। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমার 2টা জিনিস লাগবে এই তথ্যটা জানা। উনি একটু আগে মায়া কান্না করলেন একটা বিষয় নিয়ে, আমরা কোনো ধরনের মব কালচারের পক্ষে না। ছাত্রলীগের একটা ছেলে যে বিষয়টা উনি তুলেছেন, তাকে হয়তোবা পুলিশে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল, এই ছাত্রলীগের ছেলেটা তার মা সম্ভবত বাঁচাতে যায়। বিএনপি ঘটনা, পদ্মধারী নেতা না, বিএনপির কর্মী, একজন বয়স্ক নেতা, উনি উনার মুখে ঘুষি দিয়েছেন, যার কারণে অজ্ঞান হয়ে যায়, পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এটার জন্য আমরা অবশ্যই প্রকাশ্যে আমি আমার দলের হয়ে ক্ষমা চাচ্ছি এবং চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু উনি যে মায়া কান্নাটা করেছেন, সেইখানেই প্রশ্নটা আমার। দেখেন 2023 সালে পুরান ঢাকার ওয়ারি থানা যুবদল নেতা ফয়সাল মাহবুবকে বাসায় না পেয়ে কিন্তু তার বাবাকে পিটিয়ে হত্যা করছিল, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে। একদিনের জন্য মায়া কান্না করতে দেখিনি।
তাহলে আমরা এখন সন্দেহটা তো সেই জায়গায় হয় আসলে ওই সময় কি ছাত্রলীগের সাথে তারাও জড়িত ছিলেন কিনা। কিন্তু যেই জায়গায় আজকে ছাত্রলীগের জন্য মায়া কান্না দেখাচ্ছে, তখন যদি আমাদের পাশে থেকে একটু আমাদের সহযোদ্ধা মারা যাওয়ার কারণে একটু মায়া কান্না দেখাতেন, হয়তোবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ 5 আগস্টের অনেক আগেই বিতাড়িত হতেন। লাস্ট একটা শব্দ, উনি পায়ের গোড়ালির দায়টাও আমাদের দিয়েছেন। পায়ের গোড়ালি কে কেটেছে এখন পর্যন্ত কিন্তু সেটা প্রমাণিত না। এবং তাকে তার পায়ের, MS কলেজের আমি শেষ করি প্লিজ, আমার শেষ করতে দেন। আপনাদের MS আপনি যখন কলেজের বলবেন আমি শেষ করব, আপনি যখন অস্বীকার করছেন সে- কেন? এই যে এখনই তো তথ্য তার সব- নাম আমি অস্বীকার হাতে, করি নাই ভাই, তিনি আমাদের সাথে ছবি 30 সেকেন্ড শেষ করতে দেন, দর্শকরা বিচার করবে। আপনি যার দোহাই দিতেন সেই MS কলেজের সেক্রেটারি নিজে যখন প্রকাশ্য মিডিয়াতে বললেন এই অস্ত্রটা আমি কুড়িয়ে পেয়েছি, তখন সেটা দায় নিচ্ছেন না কেন? একটু আগে তো আপনি উদাহরণ দিলেন যে ছাত্রলীগের মজার বিষয় হলো ভাই আপনারা framing পছন্দসই করেছেন জায়গা কি? থেকে পিক এন্ড যে চুজ করেন, এটা হচ্ছে শিবির আপনাদের কর্মীর দায়। হাতে লাঠি আর আপনার আমি হাতে কিরিচ। আপনাদের সাথে আমি আপনারা একটা এটাকে জিনিস equally বললাম, দেখানোর চেষ্টা করছেন। আমার এটা দেখানোর চেষ্টা না, একজনের বাস্তবতা এই পায়ের জায়গায়। গোড়ালি কাটার ভাই, পর please, তার হাতে আমার লাঠি মনে হয় থাকাটা। এই ডিবেটটা জনগণের জন্য ছেড়ে দেই, দর্শকদের জন্য ছেড়ে জি, দিই। জি, আপনি আবার পিক আপনার করবেন কাছে নিজের আসবো। পছন্দের জায়গায়, সেটা হবে না। লাস্ট একটা শব্দ 30 সেকেন্ড, উনি আদু বাহিনী নিয়ে কথা বলেছেন। দেখেন আপনাদের লজ্জা না লাগতে পারে, আমাদের লাগে, কারণ আমি আমার জায়গা থেকে বলেছি, এইটা আমি পার্সোনাল জায়গায় বলতে চাই না। আমাদের ছাত্র দলের একাধিক ছেলে পেলে আছে যারা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে একাডেমিক এক্সেলেন্সি থাকার সুযোগ ছিল এবং সর্বোচ্চ রেজাল্ট করার সুযোগ থাকা সত্ত্বেও তারা কন্টিনিউ করা বাদ দিয়ে রাজপথে নেমে এসেছে, মামলা হামলা গুমের শিকার হয়েছে, যাতে করে বাংলাদেশের একটা বৃহৎ অংশ বৃহৎ কমিউনিটিকে ভালো রাখা যায়, তাদের ভোটার অধিকার এবং তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে। সেজন্য আমরা আমাদের কেরিয়ার বিসর্জন দিয়েছি। বাট আমরা তো কন্টিনিউ বলতেছি না যে আমাদের ছাত্রদল সবসময় এই বয়স্ক বা সেই আপনারা যাদেরকে আদু ভাই বলছেন এই জেনারেশনকে কন্টিনিউ করাবো। আমরা ধাপে ধাপে চেঞ্জ করবো, কিন্তু আপনি যদি চান আপনাদের ফর্মুলা গুপ্ত রাজনীতির চর্চা আমরাও করব, সেটা তো আমাদের দ্বারা সম্ভব জি, না। জি, আবার আপনার কাছে আমার মনে হয় আমার আসবো। উত্তরটা জনাব, দর্শকরা শেষে পেয়ে গেছে। এই আলোচনা করবো, তো তার আগে যে একটি মন্তব্য, এ টিম বি টিম একটু জবাব চাই। দেখেন আমাদের এই ছাত্রদলের কর্মকর্তাই বললাম যে উনি একটা অভিযোগ করলেন আমাদের আল্লাহর গোলাম সাইফুল্লাহ ছাত্র শক্তির নেতার। সাইফুল্লাহর খুব ডাক নাম আছে রেগিতে ক্যাম্পাসের সবাই ওর ভালো মানুষ হিসেবে আল্লাহ গোলাম হিসেবে ডাকে, পছন্দনীয় একটা ছিল এবং খুব পরিশ্রমী একজন ছাত্র নেতা, এক জুলাইয়ের খুব ভালো ভূমিকা রেখেছে। দেখেন যখন জুলাই বিপ্লবের পরে টিএসসিতে দফায় দফায় ছাত্র সংগঠনগুলো মিটিং হয়, তখন কিন্তু বলা হচ্ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে কিন্তু হলে কেউ কমিটি দিবে না। এ ধরনের কিন্তু আলাপগুলো বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে হচ্ছিল, কেউ কেউ দ্বিমতও করছে। ছাত্রদল কিন্তু এখানে ওই জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে না আমরা হলে কমিটি দিব। ওই সময় আমাদের ছাত্র শক্তি বা তখন তো ছাত্র শক্তি হয় না, আমাদের যারা ছাত্ররা ছিল তারা কিন্তু নীতিগতভাবে চাইছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক কিন্তু হল কমিটিটা আমরা কেউ না দিই। এবং কোন সংগঠনে হলে কমিটি দিবে না। ওই সময় আমাদের ওই যে ছাত্রনেতা, জনপ্রিয় ছাত্রনেতা সাইফুল্লাহ ওই হল কমিটির প্রতিবাদ মানে যাতে না হয় ওই জন্য ছাত্রদল কমিটির প্রতিবাদে যাই মিছিল করছে। এবং এটা ওই সময় ছাত্র সংগঠনগুলোর আলাপের ভিত্তিতে যে আলোচনাগুলো হচ্ছে ছাত্রদল সেটাকে ভায়োলেশন করেছে এবং ছাত্রদল ওই সামাজিক চুক্তিকে থোড়াই কেয়ার করে মানে আপনার গায়ের জোরে তারা হল কমিটি দিয়েছে। ওর প্রতিবাদে ছাত্র শক্তির নেতা মিছিল করেছে। তো আমি তো মনে করি ওই সময় ছাত্রদলের ওই প্রতিবাদটা যৌক্তিক ছিল এবং সাইফুল্লাহ তার ঐতিহাসিক দায়িত্বটা পালন করেছে। এখন যাতে ছাত্রদল ক্যাম্পাসে হল কমিটি দেওয়া শুরু করেছে, হলে পাওয়া বিস্তার করা শুরু করছে, তখন আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে চিন্তা করলাম যে সাধারণ শিক্ষার্থীর পাশে আমাদের দাঁড়াতে হবে। তখন আমাদের ছাত্র সংগঠন অনেক পরে গিয়ে তাদেরকে আর বুঝতে না পেরে আমরা হল কমিটি দিতে মানে সমর্থ হই। যদি এখনও তারা বলে যে ছাত্রদল হল কমিটি দিবে না, ছাত্রশক্তি হল কমিটি বিলুপ্ত করার ব্যাপারে বড় ধরনের সিদ্ধান্ত নেবে। আমরা ভাই গোপন পলিটিক্স করতেছি না, আমরা প্রকাশ্যই করব। এখন আমরা তো বলি না ছাত্র রাজনীতি এখানে নিষিদ্ধ করা হোক, কেউ নিষিদ্ধ চায় না এবং এটা এই সামাজিক চুক্তিতে ছাত্র দল আসতে চায় না। কেন আসতে চায় না আমি বলি কেন, ওই তো বললাম না ছাত্র দলের কর্মকর্তা বলছি। এখন ওই উনি জিজ্ঞেস করতে পারেন আমি ওনাকে কেন কর্মকর্তা বলছি, ওনাদের আপনার যেটা ইচ্ছা সেই নামে আপনি কল করতে পারেন, আপনার স্বাধীনতা দেওয়া আছে, বাক স্বাধীনতা। কমিটি যখন দেওয়া হয় তখন হচ্ছে রাকিবুল ইসলাম আর নাসিরকে ছাত্র দলের কর্মকর্তা হিসেবে কিন্তু সাব্যস্ত করা হয়েছে। তো এই ছাত্র দল যাদের এখন ছাত্র কোন জায়গায় সাব্যস্ত করা হয়েছে সেটাও বলুন। আপনাদের কেন্দ্রীয় কমিটির যে মানে যখন করা হয় রুল মানে বিএনপির যে সিনিয়র ভাইস যুগ্ম মহাসচিব রুল কবির রিজভির সাইনে আপনাদেরকে কর্মকর্তা হিসেবে সাব্যস্ত কোন জায়গায় কর্মকর্তা শব্দটা কোথায় ছিল সেটা একটু বা কিভাবে আপনি ডিফাইন করেছেন সেটা জানান, দর্শক জানুক। না আমি জানাচ্ছি তো। জি বলেন।
আমি আমি আপনার সঙ্গে কথা বলি না। না আপনি তো এমন একটা শব্দ বলতেছেন, এটা ক্লিয়ার করবেন না? কিসের ভিত্তিতে কর্মকর্তা বলছেন এটা ক্লিয়ার? আমি তো কারো মাঝখানে কথা বলি না না। আপনি যেটা এটা ক্লিয়ার করতে হবে তো, একটা শব্দ যদি এখন আমি ক্লিয়ার করতে গিয়ে আপনি তো ক্লিয়ার করতে দিচ্ছেন না। আপনি তো এটা থেকে অন্যদিকে বরং চলে আপনি যাচ্ছেন। যদি চুপ থাকেন- আপনি এখন ক্লিয়ার করেন, আমি আপনাকে টোটাল বাধা দিব না, আপনি শুধু এটা ক্লিয়ার করেন কিভাবে কর্মকর্তা। শুনুন, আমি আপনি যদি চুপ থাকেন তাহলে আপনার আমি তো বললাম আপনাকে টোটালি বাধা দিব না, আপনি এটা জাস্ট ক্লিয়ার করেন কর্মকর্তাটা। ছাত্রদল যাদেরকে কর্মকর্তা হিসেবে সাব্যস্ত করা হয়, ওই সময় বিভিন্ন ছাত্র সংগঠন, ইভেন ছাত্রলীগ পর্যন্ত এটা প্রতিবাদ করেছে, ছাত্র সংগঠন এভাবে কর্মকর্তা হতে পারে না। ওনারা ওই যে বললো না, ওনাদের যে কালচার, এই কালচার থেকে তো বেরোতে পারে নাই। ওনারা এখন বলতেছে যে ওনারা ওই আমাদের সময় এখানে অনেক দফা 12 দফা দিছে, ওনারা গেস্ট রুম করবে না, এই করবে না, সে করবে না। ওনারা বাংলাদেশ ছাত্র সমাজের সাথে প্রথম পেমেন্ট ওনারা করে। এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ছাত্রদের ভোটাধিকার ফিরে এসেছিল। 90-এর পরে বিএনপির প্রতারণার কারণে, বিএনপির তৎকালীন সিনিয়র নেতৃত্বের প্রতারণার কারণে এই দেশের ছাত্র সমাজ তার ছাত্র সংসদ ইলেকশন ভোটাধিকার হরণ করা হচ্ছিল, এবং তারা ভুলে গেছিল তাদের এখানে ভোটাধিকার আছে। আমরা জুলাই বিপ্লবের মধ্যে সেটা পেলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভোটাধিকার হরণের জন্য ছাত্রদল নির্লজ্জভাবে ইসিতে গিয়েছে, হাইকোর্টে গিয়েছে, সর্বশেষ হাইকোর্টের মাথায় বন্দুক রেখে তারা এই ছাত্রদের ভোটাধিকার হরণ করেছে। ছাত্রদের লজ্জা হওয়া উচিত, যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করলাম, ওই ছাত্রদের ভোটাধিকার হরণের জন্য তারা রাস্তায় নামে। এই হচ্ছে ছাত্রদল। ইতিহাসের কাঠগড়ায় ওরা দাঁড়াতে হবে, কারণ 90-এর পরবর্তীতে এই ছাত্রদল বিএনপি ক্ষমতা আসার পরে বাংলাদেশে আমাদের ছাত্র সংসদের জাদুঘরে পাঠিয়ে দিছে। আমাদের 30 বছর ছাত্র সংসদ কারা দেয় নাই, এই শুরুটা করছে কিন্তু বিএনপি। এসব পত্রের উপর যে সামাজিক চুক্তি ছিল ছাত্র সংসদ হওয়ার কথা, এই সামাজিক চুক্তিও কিন্তু বিএনপি লঙ্ঘন করে। এবং বিএনপি এই 5 আগস্টের পরে সামাজিক চুক্তি লঙ্ঘন করে কি সে কোন সামাজিক চুক্তিতে যায় নাই, সে ওইটা লঙ্ঘন করে সে হলে ছাত্র মানে কমিটি দেয়। অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বোঝানোর চেষ্টা করে, সে কোন ধারের কাছে যায় না। এখন সে বলতেছে কি অমুক মুক্ত তমুক মুক্ত, আর এই ট্যাগ তো বাংলাদেশে চলছে। আপনার ছাত্র শক্তির নেতা সাইফুল্লাহ এখন ট্যাগ দেন হচ্ছে সে মানে গুপ্ত। ছাত্র সাইফুল্লাহ যখন জুলাই আন্দোলন করছিল, ভাই আমি গুপ্ত বলি নাই, আপনি শব্দটা বুঝেন আমি কি বলেছি। আপনারা শুনেন, আপনি বলেন না আপনার কেন্দ্রীয় সভাপতি বলছে যে আপনাদের প্রধান কর্মকর্তা রাকিবুল ইসলাম তিনি বলেছেন ছাত্র শক্তির এই সাইফুল্লাহ গুপ্ত এবং দেখে নেওয়া হবে, হুমকি দিয়েছেন, সাইফুল্লাহর প্রতিবাদ করেছেন। আপনি দেখেন, যাদের সাথে আপনি একসাথে জুলাই আন্দোলন করেছেন, একসাথে আন্দোলন মানে মার খেয়েছেন, ওই সময় সে সুপ্ত না গুপ্ত তখন আপনার কোনো দার্তব্য কর্তব্য ছিল না। এখন আপনি যখন পাওয়ার পেয়েছেন, এখন আপনি চিন্তা করতেছেন এখন আমার সবার ট্যাগ দেওয়া লাগবে। কীভাবে ট্যাগ দেওয়া লাগবে? যেটা আওয়ামী লীগ দিয়েছে সেটাই একদম মানে মানে নতুন বোতলে এখন পুরনো মদটাই শুধু এখানে আসছে। এখানে বোতল পরিবর্তন করে ওনারা চাচ্ছেন বাংলাদেশের ছাত্র সমাজের ম্যান্ডেট নিবে। ও আমি ওনাদেরকে বলি, টোটাল বিএনপিকে চ্যালেঞ্জ করলাম, যদি ছাত্র দল এত জনপ্রিয় হয়, তার যদি এজেন্সি থাকে, সে যদি বিএনপির রাজনীতির সাবজেক্ট না হয়, যদি অবজেক্ট, এখন তো সে অবজেক্ট, বিএনপি রাজনীতি সে কখনো সাবজেক্ট দিতে পারবে না। একসময় 90 দশকে ছাত্রদল ছিল বিএনপি রাজনীতির সাবজেক্ট, ছাত্রদল বিএনপি ক্ষমতা আনছে। আজকে ছাত্রদল তার কুকর্মের কারণে ছাত্রদল বিএনপিতে বোঝা হয়ে গিয়েছে, তার এজেন্সি নাই, বিএনপির জন্য সে একটা বোঝা। বিএনপি এখন ছাত্রদল দিয়ে যুব দল এবং শ্রমিক দলের কাজ করায়, সে এখন বিসিরে মানে প্রোটোকল দিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকায়। বিসি কি তার হাত পা নাই? বিসি কি অপদার্থ নাকি বিসি কোনো মানে অক্ষম? তাকে আপনি প্রোটোকল দিয়ে আপনি নিয়ে আসতে হবে। আপনি পরে যান না বিসিকে রিসেপশন করার জন্য, আপনি 2 দিন পরে যান, 1 দিন পরে যান, বা বিসি আগে তার মানে যাক না। আপনি যে জীবন বলছিলেন যে ঢিল মারলে পাটকেল খেতে হবে না, তো আপনি বিসি যদি না যেতে পারে, বিসি যদি তার পদে না বসতে পারে, এর জন্য তো সরকার আছে, ছাত্র সংগঠনের দরকার নাই, তারাই তো সরকার, তারা তো লফলি করতে পারতো। বিসি যদি ওই গদিতে না বসতে পারতো, ওই ক্যাম্পাসে ঢুকতে না পারতো, তাহলে তো বিএনপির সরকার আছে, বিএনপি তো এখানে আইনগত স্টেপ নিতে পারতো। বিএনপি আইনগত স্টেপ না নিয়ে ছাত্রদল কেন আজকে লাঠিয়ালের ভূমিকা পালন করলো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এর জন্য তো আপনারা যদি মারামারি করার জন্য তো যুবদল রাখছেন, শ্রমিক দল রাখছেন, ছাত্রদল দিয়ে কি মারামারি করতে হবে? আমরা তো এগুলো মানে অনেক আগে তো আমাদের দেখানো হয়েছে। এখন আবার অনেক কিছু আমরা বলে যে ওনাদের কোনো সময় এই কালচারগুলো ওনারা মানে আর করবেন না, এর জন্য সামাজিক চুক্তিতে আসছেন, 10 দফা ঘোষণা করছেন। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা তো মাঝে মাঝে বলে ছাত্রদল, তো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আপনি এভাবে করবেন? আপনি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে সব ক্যাম্পাসে যাই ক্ষমতার দখলের পরে হচ্ছে সব ক্যাম্পাসে বিসিদের সাথে মানে দলীয় বিসি নিয়োগের জন্য আপনি চেষ্টা করবেন। দলীয় বিসি নিয়োগ না দিলে আপনি মনে করবেন যে না, এটা ছাত্ররা যখন এটা অমান্য করবে তাহলে ছাত্রদের এটা ভুল করতেছে, তা আপনার ক্ষমতা আসছেন, এখন আপনি দলীয় বিসি নিয়োগ দিবেন। কারা নিয়োগ দিচ্ছেন? সরাসরি বিএনপির যারা পদে আছে তাদেরকে নিয়োগ দিচ্ছেন, বিএনপি না তাদেরকে। আপনি যারা বিএনপির এমপি বানাইতে পারেন নাই, তারা ইউনিভার্সিটির বিসি বানাই দিচ্ছেন কেন? ঢাকা ইউনিভার্সিটির বিসি উনি আপনার ওনার এলাকা থেকে এমপি ক্যান্ডিডেট ছিল না? তো এরকম একটা লোকেরা যখন আপনি বিসি বানাচ্ছেন, তারপরে তো কিছু কিছু জায়গায় মেনে নিচ্ছে, কিছু কিছু জায়গায় তো মেনে নিবে না। কেন মেনে নিবে না? কিছু কিছু ক্যাম্পাসের কিন্তু আলাদা স্বকীয়তা আছে, তারা চায় তাদের ক্যাম্পাসের
শিক্ষকেরাই তাদের বেশি হোক। যেমন জাহাঙ্গীরনগর এটা চায়, রাজশাহী চায়, চিটাগং চায়, মানে ওরা চেষ্টা করে কিছু সংখ্যাগত থাকে। টিচাররা বেশি হোক। তো এখন ডুয়েট যদি এটা চায়, টিচাররা এবং শিক্ষক মানে টিচাররাও চায় এবং ছাত্ররাও চায়, তাহলে এটা কি খুব বেশি দোষর হয়? দোষর হলে কতটুকু দোষর হয় যে ছাত্রদল হামলা করার মতো দোষ করে তারা? জি, আবার আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, এই যে মুখোমুখি ছাত্র সংগঠনগুলো, তাহলে যে আমাদের যে আমরা যে স্বপ্নের ছাত্র রাজনীতির কথা, সেই গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির মানে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি তাহলে আসলে? ধন্যবাদ। এভাবে চলবে। আপনি কখনো আশাবাদী হবেন, কখনো আশাহত হবেন, কারণ প্রচুর স্ববিরোধিতা আছে। আপনি প্রচুর স্ববিরোধিতা পাবেন। জীবন সম্ভবত যেটাকে ফোকাস করতে চেয়েছে যে ডাকসু নির্বাচনের আগে যখন ছাত্রদল কমিটি দিল, তখন আপনি যে রিপারকেশনটা দেখালেন, এখন সেই রিপারকেশনটা দেখাচ্ছেন না কেন? তখন যদি ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে পরিবেশ খারাপ হয়ে থাকে, তাহলে এখন খারাপ হচ্ছে না? ওই সময় দেওয়ার সম্ভবত একটা কারণ হচ্ছে ডাকসু নির্বাচনকে ফোকাস করে আমার যে প্রতিপক্ষ তাকে স্পেস না ছেড়ে দেওয়া, এক। দ্বিতীয়ত, বিভাজনের যে জায়গাটা, জীবনের যে জায়গাটা আমার আপত্তি করেছে, আমি ওটাকে রিভিউ করব না, আমি ওটা আবার বলবো যে আমি মনে করি না যে ছাত্র নেতার পেছনে পেছনে গাড়ির পেছনে দৌড়ানোর, বরং তারা যদি সেখানে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত ইস্যুগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলতেন, সম্ভবত তিনি আরো খুশি হতেন। এটা ভিতরে বলা হয়েছে সিনেমা ভবনের ভিতরে। এক। দ্বিতীয়ত, এটা আমার কাছে আমার রুচির সাথে যায় না। আমি এই রকমের দেখিনি কখনো। ছাত্রদলের রুচির সাথে এটা আমি কখনো বলতে পারে না। আমি এটা কখনো দেখিনি যে এইভাবে দৌড়ানো। ঠিক আছে, তারা ছাত্রদলের কষ্ট হয়, ছাত্রদল যারা দৌড়ায় তারা কষ্ট হয়, হলগুলো থেকে তারা জোর করে ছাত্রদের এনে মিছিলে দাঁড় করিয়ে দেয়নি, এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এইটাকে আমি সাপোর্ট করি না। জীবন পছন্দ হতেও পারে, না হতে পারে। আমাদের যে বিরোধের যে জায়গাটা, সেটা থাকবে। বিরোধের যে জায়গাটা আপনি দেখেন, পুরন ঢাকায় একজন, এই যে জুলাইয়ের পরে যে বিভাজনটা কেন করলেন? আজকে এই যে বলছেন যে কথায় কথায় গুপ্ত বলে, আবার আর একটা পক্ষ থেকে কথায় কথায় ফ্যাসিবাদের দোসর। প্রত্যেকেই ক্যাম্পাসে যার সাথে আপনার রাজনৈতিক বিরোধ আছে, সেই হচ্ছে ফ্যাসিবাদের দোসর। ট্যাগ কারা দেয়? পুড়িয়ে দিতে হবে অমুক অফিস কারা বলে? মুজিববাদীদের দোসর কারা বলে? কেউ না কেউ বলে। আপনি পুরন ঢাকায় পাথর মেরে একজন ব্যবসায়ীকে মেরে ফেলা হলো। রাতের বেলায় ঢাকা শহরের হলগুলোতে মিছিলের কথা মনে আছে, 1, 2, 3, 4 তারেক জিয়া ইত্যাদি ইত্যাদি। কারণটা কি? এইটাই হচ্ছে রাজনীতি। 1000 মাইল দূরে যে মানুষটা থাকছে, আপনি এখান থেকে কেন ফোকাস করলেন তাকে? কেন এর মধ্যে টেনে আনলেন? এর ভেতর থেকে আপনার যে হিডেন রাজনীতি, সেইটা আপনি পারপাসটা সার্ভ করতে চেয়েছেন। জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে যে বিভাজন, এই বিভাজনটা আপনি সবাইকে বিভক্ত করে ফেলছেন। যেদিন রংপুরে হত্যাকাণ্ডটি হলো, ওই একই দিনে চট্টগ্রামে ছাত্রদলের একজন সহকর্মী তারা মারা গিয়েছিল না ওই দিন? আপনি কোথাও তাকে দেখছেন? দেখেন। কারণটা হচ্ছে, এটা হচ্ছে পলিটিক্স। এই যে বিভাজন করো এবং সুবিধাটা নাও। সে বলেছে যে বুয়েটের আবরার ফাহাদের খুনি, কই আমি তো এটা কখনো ব্যাখ্যাটা পাই না। রানা প্লাজার যে খুনি, রানা আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগ তাকে ওন করে নেই, বের করে দিয়েছে। তো তারও আইনজীবী তো ওই ভদ্রলোক যার কথা জীবন বলল। তো এই জায়গাটায় কই আপনি কি কখনো শুনেছেন এই জায়গাগুলোতে? না। আপনি শুনবেন বিএনপির অমুক, আওয়ামী লীগের অমুক নেতার বাড়ির পাশ থেকে হেঁটে গেছে। এই যে রংপুরের কথাটা শুনছি, বিএনপি নেতার ফোন আলাপ। হ্যাঁ, এই জায়গাগুলোতে কতগুলো মিডিয়ার অন্যায় আছে। যেমন গতকালকে নড়াইলে দেখলাম শিবিরের কোন নেতা কোন প্রবাসীর বউয়ের সাথে ধরা পড়ার পরে সারা মিডিয়া সয়লাভ করে ফেলেছে। মিডিয়ার এই কাজটা করা উচিত না। ওই যে নোয়াখালীতে 100 বস্তা গম সয়লাভ করে ফেলেছে, এটা করা উচিত না। ইকুয়াল হওয়া উচিত। আমি তাদের কাছে যেটা অনুরোধ করব, এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো স্বস্তিদায়ক না। এবং যদি খোঁজা হয়
এখানে কেউ একেবারে মাদার তেরেসা না, আমি অনেক ভালো, শুধুমাত্র আমি মার খেয়ে যাচ্ছি। চট্টগ্রামে যার ক্ষমতা আছে তার হাতে আপনি দা দেখেছেন, আর যার ক্ষমতা আছে তার হাতে লাঠি দেখেছেন। আপনি ওইখানের গোড়ালি কেটে ফেলার ক্রিটিক করছি, অবশ্যই শিবির হলেই তাকে পেটানো যাবে, তাকে মারা যাবে, এটাকে আমি সমর্থন করি না, কেউকেই করি না। এমনকি ছাত্রলীগের যদি নিরপরাধ কেউ, আপনি যেটা বলছেন যে আমাদের দলে আসো কারণ তোমরা অনেকে ভালো আছো, তাকেও পেটানো যাবে না। রাজশাহীতে যে পঙ্গু ছেলেটাকে কুপিয়ে মেরে ফেলেছেন তারও বেঁচে থাকার অধিকার ছিল, সেটি করেছেন, হাতে ক্ষমতা ছিল, নিশ্চয়ই একদিন না একদিন এটার জন্য জবাবদিহি করতে হবে। বাংলাদেশের ইতিহাসটা তো মানে এখানে তো জোয়ার ভাটা হয়, আজকে যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা থাকবে না। কিন্তু এই যে ছাত্র নেতারা নিজেদের মধ্যে যে বিভাজন, রাইট, ছাত্রদলের আপনি শত শত হাজার হাজার কর্মী পাবেন যে বছরের পর বছর ক্যাম্পাসে ঢুকতে পারেনি, তারা ওই কৌশল নিতে পারত যে চলো আমিও জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ হয়ে আমি ক্যাম্পাস থেকে ইত্যাদির পড়াশোনা শেষ করে যাব, নেয়নি। কিন্তু আমি যতটুকু জানি আমাদের সময়ে এগুলো দেখেছি, এই যে পাল্টাপাল্টিটা ছিল, নেতাদেরকে পেটানো, এখন দেখি পেটায় না। আমার চোখের সামনে শহীদুদ্দিন চৌধুরী আনিকে গুলি করার চিত্র আমি দেখেছি। আবার তারপরে যখন বিএনপি পাওয়ারে এসেছে অজয়কর খোকন ছাত্রলীগের সেক্রেটারি, তাকে রক্তাক্ত করে বের করে দিতে দেখেছি। তখনই আমরা বলতাম যে এই পাল্টাপাল্টিগুলো বন্ধ হওয়া দরকার। আজকে যেটা হচ্ছে ক্যাম্পাসগুলোতে, আপনি এই যে ছাত্র নেতাদের কাছে, আমি তো দেখতে চাই এরা ডিবেট করছে যে বিশ্ববিদ্যালয়ের আমাদের এখানে একাডেমিক যে ইস্যুগুলো নিয়ে, আপনি কি সেটি দেখবেন না। ছাত্রদলের সভাপতির বয়স কত এটা নিয়ে গবেষণা করে। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি অনবরত দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে, কোনো পজিটিভ ডিবেট কি আপনি দেখেন? কর্মসংস্থানের কথা কি বলতে দেখেন? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা কি বলতে দেখেন? না। কার বয়স কত, কে কার বিয়েতে কাকে দাওয়াত করেছে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গা থেকে আমার রিকোয়েস্ট হচ্ছে ছাত্ররা বেরিয়ে আসুক। জি, রেজাউল করিম শাকিল, যে একটু বিয়ের প্রসঙ্গ হলো তো একটু আপনার কাছে একটু জেনে নিই। এই যে আপনাদের সাদিক কায়েমের ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যদি বলি বেশ হুলস্থুল কাণ্ড, এই বিয়ে নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। আপনার কি মনে হয় কি না যে তার এই বিয়ে নিয়ে যে এবং বিয়ের খরচ নিয়েও নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা আছে, এই সময়ে এই বিয়ে নিয়ে এই ধরনের আলোচনা শিবির কি কিছুটা মানে ইতস্তত বিব্রত করে কিনা? ডাকসু ভিপির বিয়ে হিসেবে একটা আলোচনা হওয়া, দেশব্যাপী আলোচনা হওয়াটা এটা একটা স্বাভাবিক ঘটনা। বিয়ের খরচের ব্যাপারে যেটা বলার চেষ্টা করা হয়, এটা তো মূলত ছিল ওনার যে ওয়াইফ, ওনার বাবার আয়োজন। তো উনি আয়োজন করেছেন, উনি দাওয়াত দিয়েছেন। সাদিক ভাই নিশ্চয়ই চট্টগ্রামে আয়োজন করবেন, ওনার বাড়ি সেখানে। উনি চায়না থেকে ফিরে এসে খুব শীঘ্র আয়োজন করার কথা। সো যে আয়োজনটা হয়েছে এটা সাদিক ভাইয়ের আয়োজন না, এটা মূলত মেয়ে পক্ষের আয়োজন। আমি একটা বিষয় একটু আরেকটি প্রশ্ন শুধু রাখি, যে আলোচনাটা হচ্ছিল 5 আগস্টের পরে, যে আপনাদের মধ্যে যে এইভাবেই বলে আপনাদের মধ্যে যেই বিভাজন, এর দায় আসলে কার? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসবো ইনশাল্লাহ। আমি একটা বিষয় খুব অবাক হচ্ছি যে সাদিক কায়েমকে ছাত্রলীগের প্রার্থী করানোর ব্যাপারে ওনারা যখন কোনো এভিডেন্স হাজির করতে পারেন না, ওনাদের রাকিব ভাই থেকে শুরু করে নাসির ভাই থেকে শুরু করে সবাই এই কথাটি বলে থাকেন সকল টকশোতে। মানে দেউলিয়াত্ব কোন পর্যায়ে পৌঁছালে যে ছাত্রলীগের ইনানের রেফারেন্স দেওয়া লাগে, যে একজনকে মানে ট্যাগ দেওয়ার জন্য ছাত্রলীগের সেক্রেটারি রেফারেন্স দেওয়া লাগে। এখন আমি যদি আজকে বলি ওনাদের 2 দিন পর কমিটি দিবে, সাপোজ আমি বললাম যে জীবন ভাই গুপ্ত শিবির, মানে উনি ওনার দলের মধ্যে এই বিষয়টা কীভাবে ট্যাকেল দেবেন? কারণ আমার কথাও তো উনি রেফারেন্স হিসেবে নিচ্ছেন, উনি ছাত্রলীগের সেক্রেটারির কথাও রেফারেন্স হিসেবে নিচ্ছেন, যার তার কথা রেফারেন্স হিসেবে নিচ্ছেন, নট এভিডেন্স। সেকেন্ড হলো ওনারা বলতেছেন আমরা কাউকে সিম্পেথি দেখাচ্ছি। শিবির সভাপতি দেলোয়ার ভাই 2012-13 সালে 57 দিন টানা রিমান্ডে ছিল। শিবির কর্মী ঝিনাইদহে সোহানকে তার মায়ের কাছ থেকে নিয়ে চোখ তুলে ফেলা হয়েছে। শিবিরের সভাপতি বুয়েটের সিরাজুল ইসলামকে বুয়েট ক্যাম্পাসে শিবির প্রকাশ্যে কুপিয়ে 2 মাস হসপিটালাইজ করে রাখতে হয়েছিল। 13, 14, 15 আন্দোলনে শিবিরের প্রায় 100 নেতাকর্মী শহীদ হয়েছে। আমার কাছে খুব অবাক লাগে আওয়ামী লীগ যেভাবে 71কে নিজেদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছে, বিগত ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টকে
ছাত্রদল বিএনপি সেভাবেই তাদের একক মুভমেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। সকল জায়গা থেকে শিবির কিংবা জামাত বা আদার্স আরও অন্যান্য পার্টি সবাইকে খারিজ করার চেষ্টা করা হয়। এটা ছাত্রদলের জন্য বা বিএনপির জন্য একটা লজ্জা যে তারা আওয়ামী লীগের ওই প্রক্রিয়াটা হুবহু কপি পেস্ট করছে। কমিটি নিয়ে বারংবার একটি প্রশ্ন করা হয় যে উনি বলছেন যে টিএসসিতে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের এদের প্রত্যেকের পরিচয় কি। দেখেন, আমার কমিটির ফরমেশনই হচ্ছে আমার এখানে 15 জনের কমিটি, 15 জনের এক একজনের এক এক পদ এবং সেই পদ ওয়াইজ আমার দায়িত্ব। সাপোজ আমার দায়িত্ব হচ্ছে ছাত্র কল্যাণ সম্পাদক। আমার একটা কাজ হচ্ছে আমার কোনো ভাই কোথাও যদি আহত হয় কিংবা কোনো প্রবলেমে পড়ে তাকে ডাক্তার দেখানো, হসপিটালে নেওয়া। ওনারা যখন আমার কর্মীর গোড়ালি কেটে দিচ্ছেন আমি টানা 3-4 দিন তাকে নিয়ে হসপিটালে ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে আমার প্রত্যেকটা সম্পাদকের কাজ ডিফাইন্ড, তার এই কাজ। ওনাদের যে 100-200 করে সহসভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি থাকেন তাদের কাজটা কি? উনি কেন ভাবতেছেন ওনার ফরম্যাটে আমাকে কাজ করতে হবে? উনি কেন ভাবতেছেন ছাত্রদলের ফরম্যাটে আমাকে কাজ করতে হবে? ওনারা যখন সেই 1 থেকে 2024 পর্যন্ত অলমোস্ট 2 যুগ একসাথে শিবির ছাত্রদল নানান আন্দোলন করেছে, ক্যাম্পাসে ছিল। শিবির তো ভাই 1 সালেও এই 15 জনের কমিটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চালিয়েছে। শিবির তো ওই 6 সালেও 15 জনের কমিটি দিয়ে চালিয়েছে। ওই প্রশ্ন তো তখন করেন নাই। এটা আসলে মানে ওনাদের একটা দেউলিয়াত্ব। আমি যে প্রশ্নটা রাখছিলাম, এই যে এখন যে বিভাজনের দায় কার? আপনি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য দেখবেন 5ই আগস্টের পরে এই বিভাজনের রাজনীতিকে শিবির শুরু করেছে। শিবির সুযোগ পাওয়ার পরও কি কোনো হলদখল করেছে? অন্যদিকে আপনি দেখবেন এই 5ই আগস্টের পর ছাত্রদল কি করেছে। ছাত্রদল যদি পায়ের গোড়ালি কাটা বন্ধ করে দেয়, থানায় হামলা করা বন্ধ করে দেয়, ক্যাম্পাসে হামলা করা বন্ধ করে দেয়, ভিসি মিছিল দেওয়া, নেতার পিছনে দৌড়ানোটাকে সবাই যখন হাসাহাসি করছে এটা নিয়ে দেশব্যাপী, তখন এটাকে আবার নির্লজ্জভাবে জাস্টিফাই করা, এই কাজগুলো থেকে যদি ছাত্রদল সরে আসে আমার বিশ্বাস ইমিডিয়েটলি পরিস্থিতির উন্নতি হবে। জি, আজিউল হক জিয়ন, শেষ কথার জবাব। শেষ কথার জবাব দিব না, 2টা জিনিস আমি 1 মিনিটেই শেষ করব। আমি জনালউদ্দিন শিশির ওনার কথা দিয়ে বলি, ওনাকে কিন্তু আমি বারবার প্রশ্ন করেছিলাম কর্মকর্তা কিসের ভিত্তিতে বলছে, আমি কোনো উত্তর পাই না। আপনি পেয়েছেন কিনা আপনি উত্তর দিতে পারবেন, দর্শকরা বলতে পারবে। শাহজালালের বিষয় টেনেছি আমি, যে সেইখানের আমরা ছাত্রদল জোরপূর্বক বন্ধ করেছি। নির্লজ্জতারও একটা সীমা থাকা দরকার। ইসি তার কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল এখন থেকে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হবে না, কেন সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি শেষ করি, প্লিজ শেষ করি। তার 2 দিন পরে সাদিক কায়েম দেখলাম ওই ইসির ওইখানে গিয়ে দেখা করে এসেছে। দেখা করার পর রাত্রেবেলা ডিক্লারেশন হলো শাহজালালে ডাকসুর মতো করে ছাত্র সংসদ নির্বাচন হবে। তাই আপনার তো প্রতিবাদ করা ছিল তখন যে ইসি কেন দিনের বেলা ঘোষণা দিল, রাত্রেবেলা সাদিক কায়েম দেখা করার পর চেঞ্জ করলো। আপনি সেটা না বলে আপনি দেখলেন কোনটা? যখন আমরা দেখলাম যে একটা প্রতিষ্ঠান দ্বিচারিতা করলো তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম যে আপনি নিজে মুখে বললেন নির্বাচন হবে না, সাদিক কায়েমের সাথে দেখা করার পর রাত্রেবেলা কেন ডিক্লারেশন দিলেন, সেটাকে উনি মাপ বলতেছেন আমাদের পক্ষে। এই জন্যই তাদেরকে বিটে মিশে। আমি শেষ করি, শাহজালাল নির্বাচনটা আপনারা কবে দিবেন? আমাকে শেষ আমি শেষ করি কবে? আপনি এটা জাস্টিফাই করার জন্য একটা আপনারা কি আগ্রহী প্রতিষ্ঠানের জন্য? অবশ্যই আমি বলতেছি তাদের ভোটাধিকারটা আর কতদিন হবে থাকবে? আপনি দেখেন এখনো নির্লজ্জভাবে কিভাবে জাস্টিফাই করতেছেন। ইসি যে দ্বিচারিতা করলো এটা নিয়ে আপনার মনে প্রশ্ন। এখন তো আপনার ক্ষমতায়, আপনাকে আমি যেটা বলছি তার উত্তর আপনি দিয়েছেন। ইসি যে আগে ডিক্লারেশন দিল আর কোন ছাত্র সংসদ নির্বাচন এইটা আমি হবে না, জাতীয় নির্বাচন আছে। আপনাকে আপনি আমার উত্তর দিচ্ছেন, আপনি কি উত্তর দিচ্ছেন? তখন যখন বন্ধ করলো তখন কোন আন্দোলন করেছিলেন এই সাধারণের ব্যানারে? ইসি যখন বন্ধ করলো তখন সাধারণের ব্যানারে কথা নেমেছিলেন আপনি? কাউকে নামিয়েছিলেন? আমি আপনাকে প্রশ্ন করেছি উত্তর। এই আদর্শের সাইফুল্লাহর মতো কাউকে নামিয়েছিলেন রাস্তায় যে আন্দোলন করো? ইসি কেন বন্ধ করলো? ইসির তো এখতিয়ার নাই, করেননি। আপনারা তখন করেছেন যখন ইসি নির্লজ্জভাবে দ্বিচারিতা করলো, আমরা এটা প্রতিবাদ করলাম, তখন বাধ্য হয়েছে আগের জায়গায় ফিরে যেতে। এটাকে আপনারা প্রতিবাদ করছেন। সিলেক্টিভ পিক এন্ড চুজটা বন্ধ করেন। এখানে অনেকগুলো ইস্যু, আসলে সবগুলা বলতে খুব বেশি আলোচনা সময় নেই। আমি অল্প করে বলি। সাদিক কায়েম নিয়ে উনি যেটা বলছেন আমার মনে হয় না, আমি এই নিয়ে ভবিষ্যতে বলবো না, কারণ তাদের সাথে কথায় পারবো না। কারণ মিথ্যাকে যারা তাদের হাতের হিসেবে বানিয়ে ফেলে, মোনাফেক তাদেরকে এমনি বলি না, মোনাফেকদের যে নেতা ওবায়র ইবনে থাক, আমি এদিকে না যাই যেহেতু সময় কম। এইখানে সাদিক কায়েমের বিষয়টা আমি দেখব না, কারা দৌড়ায় না দৌড়ায় এটা নিয়ে কথা বলতে চাই না। বিষয়টা হচ্ছে দেখেন বাংলাদেশ বিভাজনের জন্য আমি শেষ করি, বাংলাদেশের বিসি কবে থেকে ছাত্রছাত্রীদের পছন্দে নিয়োগ দেওয়ার
দেওয়া শুরু হলো? এটা আমাকে একটু তথ্য দিক তারা। উনি যে একটু আগে কথার মধ্যে বললো যে ছাত্রছাত্রীদের পছন্দের বিসি নিয়োগ চাচ্ছে, এটার পক্ষে থাকা দরকার। আমি সারা জীবন দেখে আসছি, আমার ভুল থাকতে হবে, আমার বয়স কম, আমার পাশে আরেকজন বয়স্ক, আমাদের ওনার রাজনৈতিক জীবন আমাদের বয়সের সমান। ওনারা দেখেও বিশ্ববিদ্যালয়ের কে বিসি হবেন এটা সবসময় সরকার নির্ধারণ করে, কিন্তু সে যদি অযোগ্য হয় আপনি সেটা প্রশ্ন তুলতে পারেন, সে যদি দল দাস হয় বা দলকান হয় তখন প্রশ্ন তোলেন, কিন্তু সেটার জন্য আন্দোলন করতে হবে। কেন করতে হয়, কি জন্য করে, অতীতে কয়েক জায়গায় দেখেছি, আমি এটা আর বাড়াবো না। এখানে লাস্ট একটা জিনিসই বলবো, দায়কার বিভাজনের জন্য দায়কার। এই যে বারবার একই জিনিস, উনি একটু আগে মাত্র আবার বললো যে আমাদের আছে 10 জন 15 জন, আমাদের কার ভূমিকা বা আমার কি ভূমিকা আপনি এখনো দেখতেছেন। আপনার সাথে তো এখন পর্যন্ত 4-5টা টকশোতে কথা বলেছি, এখনো যদি আমাকে না চিনতে পারেন, না বুঝতে পারেন আমার ভূমিকা কি, আমাদের দলের ভূমিকা কি, এটা আমরা ভালো করে আমাদের দেশব্যাপী সবাইকে জানানো, এবং সর্বশেষ যে সদস্য আছে সেও কি করে তার প্রোফাইলে, যেমন ফেসবুকে সামাজিক মাধ্যম সহ আছে, পাশাপাশি তার আইডেন্টিটিটাও প্রকাশ্য, তাকে নতুন করে বলতে হয় না। এজন্য একটা জিনিস, আপনারা যে গুপ্তের সুবিধাটা পান, দায় নিতে হয় না। এই যে এখানে থাকার পরও আপনারা আপনাদের গুপ্ত অংশ আগে ইটপাটকেল নিক্ষেপ করার পরও কিন্তু আপনি একবারের জন্য বলেন নাই যে আমাদের ইটপাটকেল নিক্ষেপ করাটা ভুল হয়েছে, বিসি আসতেছে, আমরা আমাদের জায়গা থেকে এই যে আমি এটা নির্লজ্জতার এই জায়গা আমি যমুনার ফুটেজটা আপনাকে দেখাবো এখন, আমি দেখাবো বললাম তো যমুনার ফুটেজ, আপনার হামলার ভিডিও দেখা যাচ্ছে রে ভাই, বললাম আপনি বলছেন শিবির হামলা করেছে, কি বললাম না, আপনি তো শিবির স্বীকারই করেন নাই। টকশো শুরু করার সময় আপনার অনুমতি নিয়ে আমি কথা বলেছি, আপনি স্বীকার করেন না এখানে শিবির আছে। যাক এদিকে আর না যাই, একটা জিনিস হচ্ছে দেখেন, আপনি আমার সমালোচক, উনার একটা জিনিস আমি মানি যে ব্যক্তি পছন্দ থাকতে পারে। আমি আমার পিএম কে আমরা ধারণ করি, 17 বছর আমরা কষ্ট করেছি, আমরা উনাকে এই চেয়ারে দেখার জন্য পরিশ্রম করে গেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা মামলা শিকার হয়েছে তারাও এটার জন্য করেছে। এখন আমার পছন্দ, এটা কি আমরা শুধু দৌড়াচ্ছি? আপনি যদি পিএম বাংলাদেশে আসার পর থেকে আমার এখনো মনে আছে 25 তারিখে বাংলাদেশে ল্যান্ড করার পর যখন 300 ফিটের প্রোগ্রাম শেষে উনি আবার কে আসেন, রাস্তার দুই ধারের কারা কারা ছিল এটা আপনাদের গণমাধ্যমে অনেক জায়গায় এসেছে। উনি চাঁদপুর গিয়েছেন এই 2 দিন হলো মাত্র, আপনি দেখেন রাস্তার আশেপাশে কারা দৌড়াচ্ছে, সব আমাদের দলীয় নেতাকর্মী। আপনি পিএম এর কাজের জন্য তাকে মানুষ পছন্দ করতেছে, আমরা দলীয় কর্মী হিসেবে হ্যাঁ আমাদের আস্থা এবং অন্তরের জায়গায় উনি আছে, উনার পিছনে দৌড়াতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা তো সারাদিন দৌড়াচ্ছি না আমরা, একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন ওনার পাশে থাকছি। কিন্তু এই যে ওনাদের দলের পাতি নেতা একজন আছে মাসুদ সাহেব, উনার পিছনে রিকশার পিছনে দৌড়াচ্ছে, এটা নিয়ে কোনোদিন তারা কথা বলে না, সেটা জাস্টিফাই, কারণ তাদের দলে তো এটা আমার প্র্যাকটিস না ভাই, না প্র্যাকটিসটা করছে মাসুদ ভাই নিজেও এটা প্রতিবাদ করছে, দলের পিছনে এটা আমার প্র্যাকটিস না, প্রতিবাদ করেননি, আমি কোনোদিন কোন নেতার পিছনে দৌড়াই নাই, আমার যদি কোনোদিন ডাক্তার শফিকের পিছনে দৌড়াইতে হয় ওইদিন আমি শিবির ছেড়ে দিব, আমার যদি কোনোদিন নেতার পিছনে দৌড়ায় আমার পদ সিকিউর করা লাগে সেদিন আমি আমার দল ছেড়ে দিব ভাই। দেখেন আপনাদের এই দ্বিতীয়, আপনি এটা জাস্টিফাই করছেন, আমি এটা স্ট্রংলি প্রতিবাদ করছি, সহকারে বলছি, আপনি তো ডিনাই করেন না। আপনি আপনার বক্তব্য একবার বলেছেন আমাদের মাসুদ ভাইয়ের পিছনে যারা দৌড়িয়েছে তারা ভালো কাজ করেনি, তাদেরকে দল থেকে সরানো উচিত, আমাদেরকে তো ক্রিটিসাইজ ঠিকই করে ফেলছে। ভাই মাসুদ ভাই রেগুলার প্রোগ্রামে আসবেন না, মাসুদ ভাই রেগুলার প্রোগ্রামে আসে, আপনি দেখাতে পারবেন না তার পিছনে কে কে দৌড়াচ্ছে, আপনি কোথাকার কোন ঘটনা টাইনে আইনা বলতেছেন যে আমরা এটা করি, আপনি দেখেন আমরা এটা করি না ভাই, আপনি ভিডিও দেখেন ভাই, আপনারা মানুষ হাসাহাসি করে ভাই, এগুলা নিয়ে মানুষ হাসাহাসি করতেছে, কোথায় হাসাহাসি করে, এটা জাতীয় নির্বাচন, আমাদেরকে দেখে জাতীয় নির্বাচনে আপনাদের এই যে জামাতের পাশাপাশি বসে প্রোগ্রাম করি, ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে নিচে বসে রাখা তার প্রমাণ, মানুষ ভোট দিয়ে বিএনপিকে জিতেছে। তারপরও যখন আপনাদের নির্লজ্জতা কমছেন, আমি আর এটা শেষ করতে পারবো না, কারণ জাতীয় নির্বাচনের আগেও আপনারা এইভাবেই একবারে বোল্ডলি বলেছেন জনগণের রাস্তা আপনাদের থেকে, এই যে একটা গানও বের করেছে কার পাশা যাবে কার দিকে, সেটা তো মানুষ ভোটের মাধ্যমে দেখেছে। 2/3 আসনে জিয়া পরিবারের যিনি কর্ণধার, আমাদের আস্থার জায়গা, সেই তারেক রহমানের যে ম্যাজিক্যাল যেই প্রচারণা ছিল, ওনার যে কমিটমেন্ট ছিল, সেই অনুযায়ী মানুষ তার উপর আস্থা রেখেছিল এবং তাকে ভোটের মাধ্যমে 2/3 আসনে জয়ী করেছে। এবং উনি ওনার কমিটমেন্টটা এই 2 মাস শেষ হয়ে 3 মাস অতিবাহিত হয়েছে, অলরেডি পাইলট প্রকল্প হিসেবে অলমোস্ট সবগুলো শুরু করে দিয়েছেন। উনি যদি আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, আগামী 1 বছরের মধ্যে আমাদের সরকারের দেওয়া কমিটমেন্টগুলো উনি পালন করবে। আর আমাদের ছাত্র দলের লাস্ট একটা জিনিস বলি, আমরা গুণগত পরিবর্তন করতেছি এবং করার জন্য কুপিত করছি, আমরা নতুনত্ব নিয়ে আসতেছি এবং আমরা চাই মেধার চর্চা এবং বুদ্ধিভিত্তিক চর্চা। আর আমরা চাই আপনারা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসাথে ছিলেন তারা আবারও একসাথে থাকেন। ওনারা তো দ্বিচারিতা শেষ করছেন না, ওনারা গুপ্ত অংশটাকে প্রকাশ্যে করুক না। আমি তো বললাম আমরা হামলা করতে থাকবে না, হামলা করতে চাও না, কিন্তু আপনারা দয়া করে, আমি আর কি বলবো, যে আপনারা একটু গুপ্ত অংশটাকে প্রকাশ্যে আনেন, এই যে এইভাবে যাতে আমাদের বিভিন্ন ছবি না দেখাতে হয়। এই যে আমার সমালোচক বলেছেন, এই যে ছাত্র শিবিরের কর্মী গতকালকে নিউজ, এটা প্রকাশ্যে জাতীয় দৈনিকে RTVতে এসেছে, আমি আর বললাম না যেহেতু আমার সমালোচক বলেছে। আরেকজন জামাত নেতার বাড়িতে 99 বস্তা চাল, প্রথম আলোতে গতকালকে নিউজ, আমার সমালোচক বলেছেন, আমি বলতে চাই না। এই যে মাজার নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা 2 দিন আগে করলো শাহ আলী মাজারে, ওনারা নির্লজ্জভাবে অস্বীকার করলেন, তাদের যিনি এমপি উনি মিথ্যা তথ্য দিলেন পুলিশের কর্মকর্তাকে নিয়ে, সেই পুলিশ কর্মকর্তা মিডিয়ার সামনে পরবর্তীতে বললো আমার সাথে ওনার কথা হয়নি, সেইখানে প্রকাশ্য সিসিটিভির ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করে আটক করা হয়েছে। তো এইরকম দ্বিচারিতা যারা আছে তাদের সাথে আসলে টকশোতে বসতে আমরা কথা বলবো কিভাবে? আমরা ফেরেশতা না, আমরা শুধু
শুধরাতে চাই, কিন্তু তারা তাদের দায় কখনো নিতে চায় না। আমরা আমাদের দায় নিতে চাই, আমরা শুধরাতে চাই, আমরা পরিবর্তন করতে চাই, পরিবর্তনকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে চাই, কিন্তু সেখানে বেটার বাংলাদেশ দেখার জন্য দুই পক্ষকে সহযোগিতা করতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সব থেকে শক্তিশালী বাংলাদেশ হিসেবে দেখতে পাবো। এজন্য আমি তাদের কাছে একটা আহ্বান রাখবো, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তাকে সহযোগিতা করুন, উনার যে পরিবর্তিত চিন্তা ভাবনাগুলো আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করুন। দেখেন এই ক্যামেরার প্রযুক্তি চালু করা হলো ট্রাফিক বিভাগে, এটা নিয়ে সবাই কিন্তু খুশি। এইরকম অনেক অসংখ্য ঘটনা জনাব আছে। শিশির, এই যে আলোচনা যে তর্ক হচ্ছে এর মধ্যে দিয়ে আমি এই প্রশ্নটাই রাখতে চাই, ওই যে কি বলবো, আমাদের যে স্বপ্নের ছাত্র রাজনীতি, প্রত্যাশিত ছাত্র রাজনীতির জায়গা, এইভাবে যদি বিরোধ এবং মতদ্বৈততা থাকে তাহলে এক হবে কোথায়, এবং একজন আরেকজনের উপর দায় চাপানো। দেখেন হাতে বেশি উনি সময় নেই। সর্বশেষে যেটা বললেন যে বিভাজন আসলে আমরা করছি বা এই সাইড থেকে সরকার বিরোধী যারা আছে তারা করছে। আপনি দেখেন বিভাজনের জন্য সবার আগে বিষাক্ত শব্দটা কিন্তু রাজনৈতিক ক্যাম্পেইনে ওনাদের দলের প্রদান করেছেন সিলেটের সমাবেশে গুপ্ত। বিষাক্ত নির্বাচনের পরে বিষাক্ত শব্দ, আরেকটা বিষাক্ত শব্দ ওনাদের দলের, যদি উনি গুপ্ত, ওনাদের ভাষায় কিন্তু উনি গুপ্ত হয়, যে এখন যে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভাই আমাদের সাথে টক সমস্যা করতো যে দেশের জঙ্গিবাদ শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললো দেশের জঙ্গি নাই, জাহিদ ভাই বললো দেশের জঙ্গি আছে। যদি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সত্য কথা বলে থাকেন জাহিদ ভাই মিথ্যা বলছে, আর জাহিদ ভাই যদি সত্য বলে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলছে। এখন দেখেন যদি এটা আসলে জঙ্গি থাকতো তাহলে কিন্তু সরকারের কাছে একটা পর্যাপ্ত তথ্য থাকতো এবং দুজনে একই কথা বলতেন। কিভাবে মিথ্যা কথা বলে দেখেন। এখন আমার বাংলাদেশে ওই ঘটনা কেন বলেছে আমি সময় পাবো না, এজন্য ইন্টারফেয়ার করতে হয়। পুরানটাকে কিন্তু আটক হয়েছে, একটা এখন জায়গা থেকে আমি আপনাকে কয়েকজনকে আটক করা দেখেন, হয়েছে, দেখেন। তার প্রেক্ষিতে বলেছেন। কিন্তু জঙ্গি বলতে আওয়ামী সময় যেটা হয়েছিল, জঙ্গিবাদকে ট্যাগিং করে সাধারণ নিরীহ মুসলমানদেরকে যে পিক আপ করা, সেই জিনিসটাকে অ্যাড্রেস করে সালাউদ্দিন সাহেব বলেছিল। সুযোগ দেন আমার না, সুযোগ দিয়েছে আপনি, এখন আমি আর সুযোগ পাবো না, এটা বলার বিষয় আছে। আচ্ছা, আপনি এখন দেখেন ওনারা হচ্ছে যখন ওনাদের যে প্রয়োজন হয় সেই ট্যাগটা দেয়। আওয়ামী লীগ ঠিক জঙ্গি কার্ডটা খেলছে, আওয়ামী লীগ ঠিক জামা শিবির কার্ডটা খেলছে, ওনারা এখন গুপ্ত বলে ছাত্র শক্তিকে ট্যাগ করে। ছাত্র শক্তি নেতাদের হুমকি দিচ্ছে ক্যাম্পাসে, তোমরা শিবিরের বি টিম গুপ্ত। মানে এটা কি এই যে গুপ্তর আরেকটা জিনিস, তাদের গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম মাশরাফিকে নিয়ে দেওয়া তার স্ট্যাটাসটা আমি এখন নিয়ে আসা, মাই ক্যাপ্টেন। আচ্ছা সার্জিস গুপ্ত, আমি ভাই, প্রশ্ন দিলাম, দাঁড়ান। দিলাম ঠিক আছে। আচ্ছা ওনারা হাসনা নির্বাচনের অবৈধ 24 এর অবৈধ নির্বাচনকে ফেসবুক পোস্ট নিয়ে বলা যাবে 24 এর নির্বাচনকে, 24 এর অবৈধ নির্বাচনে মাশরাফিকে সে বর্তমান ছাত্রদলের কমিটির আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 30% থেকে 20% নেতাকর্মী সাবেক ছাত্রলীগ, এবং আমি তাদেরকে সাবেক ছাত্রলীগ বলতে চাই না। ওনারা যেভাবে বলে তাদেরকে ঠিক সেভাবে গুপ্ত বলতে হবে, কারণ আমি এই যে যারা ছাত্রদল করে অনেকে আছে পদ পায় না, ফেসবুকে কান্নাকাটি করে, আর ছাত্রলীগ এসে পদ পাচ্ছে। আমার মনে হচ্ছে এবং তারাই ছাত্রদলের যারা ছাত্রলীগে অনুপ্রবেশ করছিল তাদেরকে আবার ফিরে নিয়ে আসছে। শিশির ভাই, এবং আমি আপনাকে ভাই, আমি আশা করি আমি ক্লিয়ার করে দিচ্ছি, জীবন ভাইকে কে কখনো গুপ্ত ট্যাগ দিবে না। আপনারে আমাকে দেন, আমাকে দেন, ছাত্রদল স্বীকার করছে, ছাত্রদল স্বীকার করছে, আমাকে দেন, সেটা যদি আমার দল জনগণ অ্যাকসেপ্ট করে, ছাত্রদল কিভাবে ছাত্রলীগে অনুপ্রবেশ করাইছে এবং ফিরে নিয়ে আসতেছে, এখন এটা প্রমাণ হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি দিয়েছে 32 সদস্য, এর মধ্যে হচ্ছে এই যে দেখেন, 13 জন আমার হচ্ছে একটা মিথ্যা তথ্য, ফার্স্ট ছাত্রলীগের। ইয়ারের স্টুডেন্ট ছাত্রদল কমিটি হয়েছে, স্বীকার করছে এরা ছাত্রলীগ আগে করলো, আন্দোলনে সরাসরি তারা এরা যুক্ত হয়েছে, ছাত্রলীগ করলো, এরা তারা সেই জোর জায়গায় করে ছাত্রলীগ হয়েছে। ভাই, এরা আসলে শত শত ছাত্রলীগ না, ছাত্রলীগ আমাদের লোক। কমিটি আমরা এর জন্য আবার আমাদের দলে নিয়ে আসছি। অস্বীকার করি, মিথ্যা তো ছাত্রলীগের এজন্য দলে নিয়ে আসা। ভাই একটু লজ্জা থাকা, আপনারা তো ইসলামকে মানে যারা 17 বছরের কেউ কেউ ভাই, এটা তো আসলে পাচ্ছে না, লজ্জা থাকা তাহলে আমরা উচিত। তো মনে হয় যারা আপনারা যারা ছাত্রলীগে পাঠাইছেন এই 20% 30% রে এখন আবার নিয়ে আসছেন এই গুপ্তদেরকে, এবং ওই গুপ্তদের যে প্রশিক্ষণ আছে ভাই, আমি সবসময় আপনাকে বলতে হবে, এটা এখন বলা জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রলীগ দুটো যদি একসাথে করেন, আপনারা তো বিএনপি আমরা একটু আমি 150 বলছি, দেখছেন তো, এই যে আমরা একজন আরেকজনের মাঝে গুপ্ত খোঁজা কে এই জায়গায় থাকে আসলে জনগণ রাজনীতির ভবিষ্যৎ। আপনি যাই বলেন না কেন, মানে শরীফ ভাইকে শুধু গুপ্ত ট্যাগ দেওয়া বাকি। জীবন ভাই, সাদিক কায়েম যে ছাত্রলীগ করতো এটা তো অস্বীকার করা যাবে না, তার তো প্রচুর ছবি আছে, ফরাদেরও অনেকের সাথে ছবি দেখেছি। এখন আমরা বিস্মিত হই যে এটা একটা কৌশল বলতে পারে, কিন্তু সেই কৌশল আসলে অনেক সময় ইথিক্সের সাথেও কন্ট্রাডিক্ট করে। ওই যে ছাত্রদলের কথা বললাম, ছাত্রদলের অনেক ছেলে তারা ক্যাম্পাসে যেতে পারেনি,
আবার না ছাত্রদল অনেকে ছাত্রলীগ করছে এবং এদেরকে ফিরে নিয়ে আসতেছে দল এখন আছে সবাই যে একই উদাহরণ কাজ দিলেন, আমি তো তথ্য একই কাজ সহকারে করে। বললাম। এখন 20% কিন্তু ব্যাপারটা হলো, First year আমার যেটা student বলা আপনি প্রমাণ করেন না, এটা ছাত্রলীগ। আচ্ছা, এটা শুনি, জি। ভাই এর থেকে এই মিথ্যা তথ্য দিয়ে নেতা এই নিয়ে যে ছাত্রনেতা জি, একটু শুনি। আমি উত্তর দেইনি। যে আমরা একটু শুনি জি যে সরকারটা ছাত্রদের দ্বারা প্রভাবিত ছিল, ছাত্রদের প্রভাবটা সব থেকে বেশি ছিল, সেই সরকারের কাছ থেকে এই ছাত্ররা স্টুডেন্ট রিলেটেড কোনো সিদ্ধান্ত বের করতে পারেনি। 11টা সংস্কার কমিশন হয়েছে, অথচ সেই সরকারটা ছাত্রদের কথা একবারও ভাবেনি। অথচ এই ছাত্রনেতারা চাইলে এই সরকারের কাছ থেকে শিক্ষা সংক্রান্ত অনেক কিছু করে নিতে পারত। এর ভেতর থেকে তাদেরও মনস্তত্ত্বটা আপনি বুঝতে পারেন যে ছাত্রদের প্রতি যে ধরনের কমিটমেন্ট তারা দেখায়, আসলে রিয়েলিটিটা কতটুকু। ডাকসুর নেতারা চায়না যাচ্ছেন, খুবই ভালো কথা। মজার তথ্যটা আপনাকে দেই, আমাদের এখানে আপনি যখন আমার সাথে থাকবেন তখন সঙ্গী, আর ওই যে বলে না উল্টা দিকে থাকলে জঙ্গি। এই চায়না ভালো হয়ে গেল কবে? 5 আগস্টের পরে। শেখ হাসিনার যে দুটো নির্বাচন, একটা হচ্ছে আমিডামির নির্বাচন আর একটা রাতের নির্বাচন, 2 নির্বাচনে ভারতের আগে চীন হলো ফুল নিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে এবং সরকারের পক্ষে থাকবো এই বিবৃতি দিয়েছে। আওয়ামী লীগের পক্ষে ভারত যে জি, পজিশন হাতে একেবারেই শুভ না। তাহলে যে বেশি পজিশন ছিল চায়না। 2026 এর 18 মে 2026 এর 18 মে দাঁড়িয়ে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ জি শুনি না, শিশিররা শেষে একেবারে একদম চায়না ছাত্র রাজনীতি আপনার আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডা এখন নেই। ছোট করে এখনকার স্টুডেন্টরা অনেক বেশি সচেতন, সারা পৃথিবীর সাথে সে কানেক্টেড। সুতরাং 10 সেকেন্ড আপনার সময় এই দিবেন, জায়গাটায় একটা উত্তর ওনার count এই যে লাঠি এবং দা, এই যে কৌশল এবং অপকৌশল, সুপ্ত এবং গুপ্ত, এই রাজনীতি, এই কৌশলগুলো, এই চালাকিগুলো বাদ দিয়ে আমার মনে হয় ফোকাসটা করা উচিত শিক্ষাক্ষেত্রে, শিক্ষার মান উন্নয়ন। হাতে একেবারে সময় নেই, কর্মসংস্থান, এই জায়গাটায়। আমি শরীফের কাছে একটা প্রশ্ন, মানে এখন ছাত্র নেতারা বা বিভিন্ন দলের নেতারা চায়না যাওয়াতে যদি সমস্যা হয়ে থাকে, চায়না শেখ হাসিনাকে লেজিটিমেসি দিচ্ছে, তার বৈধতা দিচ্ছে বা তার ফেসিলিটিতে সহযোগিতা করেছে। রাশিয়াও তো তার নৌবহর দিয়ে পর্যন্ত সহযোগিতা করার জন্য চিটং বন্দরে আশেপাশে নিয়ে আসছে। তো রাশিয়া এখন যদি কেউ রাশিয়া যায়, হ্যাঁ। যাইতে পারবে কিনা কেউ? হ্যাঁ, ছাত্র নেতারা বা কোনো রাজনৈতিক নেতারা যদি রাশিয়া সফরে যাইতে পারবে কিনা? শরীফ ভাই শুধু তো ডাকসু নেতারা যায়, মানে চায়না যদি মানে ছাত্র চায়না নেতারাও গেছে, শেখ হাসিনার কিছুদিন পক্ষে আগে। ছিল, জি, এগুলো জেলের সাথে হাতে একেবারে সময় নেই, জি, আপনাদের চারজন 30 বছর দরকার ছিল এই দেশে সবথেকে বেশি মিছিল হয়েছে। দেখেন জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গত 30 বছর